করিম আলী ধুম করে দরজা খুললেন। দেখলেন আশেপাশে কেউই নেই, শুধু একটা বিড়াল দৌড়ে যাচ্ছে। তিনি পুনরায় আবার দরজা বন্ধ করে চাদরের বেড়ার এপাশ থেকে বললেন, আম্মা, ওইখানে কেউ আসিল না, একটা বিড়াল আসিল। ফুল কিছু বলল না, জানালা বন্ধ করে চুপচাপ বালিশে মাথা রাখলো। চোখে আর ঘুম আসবে না এমনিতো। আপন মনে সে ভাবতে লাগলো, আব্বা যতই বলুক না কেন এখানে কেউ ছিল না, কিন্তু সে তো স্পষ্ট তিনজন মানুষের ছায়াকে দেখেছে, তাদের কথার গুঞ্জনও শুনেছে। নিশ্চয় হাঁস চুরি করতে এসেছিল। কাল থেকে হাঁসটা ঘরে এনে রাখতে হবে। গরিবের পেটে লাথি দেওয়ার জন্য সবাই ওৎ পেতে থাকে। এদিকে নেহাল আর রাসেল অনিককে বাঁশের বেড়ার এপাশে টেনে এনেছে। না হলে কি যে হতো, এ ছেলের মাথায় কি নেই যে এবার ধরা পড়লে তার বাবা তাকে সোজা ঘর থেকেই বের করে দিত। অনেক তখন থেকে এখন অবধি একটা শব্দ উচ্চারণ করলো না, তাকিয়ে আছে সে বদ্ধ জানালার দিকে। নেহাল অনেকের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওদিকে কি দেখছিস? ধরা পড়লে কি হতো আজ, সে খেয়াল আছে? অনেক নেহালকে সামনে থেকে সরিয়ে দু কদম এগিয়ে গিয়ে বলল, আবার যদি চাঁদনির চাঁদের আলো দেখতে পেতাম। ওরা দুজনে অনেকের হাত ধরে টেনে সেখান থেকে নিতে নিতে বলল, মাস্টারের স্যারার মাথা মনে হয় এবার সত্যি সত্যি খারাপ হয়ে গেল। চারদিকে পাখিদের কিচিরমিচির ডাক, দূর থেকে মোরগের ডাক ভেসে এসে জানান দিচ্ছে সকাল হয়ে গিয়েছে। ভোরের আলো অনেকের মুখে এসে পড়েছে, কিন্তু তবুও উঠল না ঘুম থেকে। কাত হয়ে শুয়েই থাকলো। হঠাৎ নিজের গায়ে সে পানির মতো কিছু উপলব্ধি করলো। সাথে সাথে চোখ খুলতেই দেখলো প্রেমা কোমরে হাত দিয়ে বিশ্বজয়ের হাসি হাসছে। অনেক দাঁত মুখ খিচিয়ে উঠতে নিলে প্রেমা একটা দৌড় দিল। অনেকও পেছন পেছন গেল। উঠানের মাঝখানে না যেতে প্রেমা চুলের বিনুনি অনেক ধরে ফেললো। এবার তোকে কে বাঁচাবে ঢিমলি? প্রেমা কিছু বলার আগে অনেক প্রেমাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেললো। অনেকের পরনে লুঙ্গি ছিল, লুঙ্গি হাঁটু অব্দি তুলে গোজ দিয়ে দৌড় দিল। প্রেমা পানিতে থেকে গজগজ করতে লাগলো। নুরুন্নেসা বেগম থালা বাসন নিয়ে এদিকে আসছিলেন। দেখলেন প্রেমা পুকুরের পাড়ে দাঁড়িয়ে বাড়ির রাস্তার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে কি সব বলছে। ওর পায়ের জুতা জোড়াও ওর পাশে পানিতে ভেসে উঠেছে। নুরুন্নেসা বেগম থালা বাসন ঘাটে রেখে বললেন, কি রে, এ সকালবেলা গোসল করতে গেলি কেন এমন শীতে দিয়ে? প্রেমা নিজের জুতাগুলো হাতে নিয়ে ঘাটে উঠে বলল, দিনে প্রতিদিন 5 বেলা 6 বস্তা ভাত খাইয়ে খাইয়ে এক মহিষকে পালছো না তুমি? সে মহিষী আমাকে ফেলেছে, আজ একদম ভাত দেবে না ওকে বলে দিলাম। বলে ভেজা জামা কাপড়ে ঘরের দিকে যেতে নিলে নুরুন্নেসা বেগম আবারও পেছন থেকে বলে উঠলেন, আমি আবার কবে মহিষ পাললাম? প্রেমা মুখে ভেঙচি কেটে বলল, কেন, তোমার আদরের ছেলে আর কে? একদম ভাত দেবে আজ ওকে। হুহ, বলেই গজগজ করতে করতে চলে গেল মেয়েটা। নুরুন্নেসা বেগম আলতো হেসে নিজের কাজে মন দিলেন। এদিকে ভোরের দিকে গা কাঁপিয়ে ফারবিন বেগম এর জ্বর এসেছে। তিনি বিছানা থেকে আজ উঠতেও পারছেন না। ফুল এমনিতেও সারা রাত ঘুমায়নি, সে ভোরবেলা উঠে নামাজ পড়েছে। এরপর মায়ের কাছে গিয়ে দেখলো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কতক্ষণ মাথায় পানিও দিয়েছে ঘাট থেকে বালতি ভরে এনে। ভোরের আলো একটু একটু ফোঁটা মাত্রই উনুনে আগুন দিয়েছে। চালের হাঁড়ির তলানিতে কিছু অবশিষ্ট থাকা চাল ধুয়ে এনে চুলায় বসিয়েছে। আর আলু ভাজি করেছে। ঘরে অবশ্য প্রায় সপ্তাহখানেক ধরে খাওয়ার মতো আলু রয়েছে। শীতের শুরুতে খেতে আলুর চাষ হয়। বীজ আলু কেটে কেটে নানা খণ্ড বের করা হয়। যে আলুতে বীজ থাকে না গেরস্তেরা সে আলু যারা কাটে তাদের মধ্যে ভাগ করে দেন। ফুলের মাও তেমন করে আলু কেটে এনেছেন। রান্না শেষে বাড়ির উঠান ঝাড়ু দিল সে। তার আব্বা আর ফয়সাল খেয়ে কাজে বেরোবেন একটু পরেই। কলসি থেকে মগে পানি ঢালতে নিলে দেখলো পানি নেই কলসিতে। এতদিন পাশের বাড়ির চাপকল থেকে ফুলের আম্মা কলসি ভরে পানি নিয়ে আসতো, কিন্তু গতকাল বিকাল থেকে চাপকলে পানি ওঠে না। ফুল কলসি কাখি নিয়ে বের হলো। গায়ে তার বাসন্তী রঙের কাপড়টা, চুলে বড় একটা খোপা করা, মাথায় ঘুমটা অর্ধেক দেওয়া। এত সকালে গায়ের পথে তেমন মানুষজন নেই বললেই চলে। ভোরের রোদ মাত্র এসেছে জমিনে। এ গায়ের গেরস্তের, যিনি মাঠে সকল ধরনের ফসল ফলিয়ে থাকেন আর মাঠে সবচেয়ে বেশি ফসলের জমির মালিক। বাড়ির সামনে একটা সরকারি কল রয়েছে। 2 বছর আগে এগার চেয়ারম্যান সে কল উদ্বোধন করে গিয়েছে। আশেপাশের সবাই সে কল থেকে পানি আনে। ফুলেদের বাড়ি থেকে বেশ দূরেই, তাই তারা সচরাচর সেখানে যায় না। পাশের বাড়ি থেকে পানি আনে। ফুল কলসি কাঁখে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পরই অবশেষে পৌঁছালো সেখানে।
চাপকলটা বেশ শক্ত ধাঁচের, সহজে পানি উঠেই না। সকাল অবধি কাজ করেই চলেছে, আবার এত দূর হেঁটেছে, তাই মেয়েটার কাছেও ক্লান্ত লাগছিল বেশ। বেশ সময় নিয়ে অবশেষে কলসিতে পানি ভরল। পুনরায় কলসি কাঁখে নিয়ে হাঁটতে লাগলো। কলসির গায়ে লেগে থাকা পানিতে তার কোমরের এক পাশ হালকা ভিজে উঠেছে। তার মাথায় ঘোমটা দেওয়া আঁচলটা এদিক ওদিক দুলছে মৃদু হাওয়ায়। শীতের বাতাসে শরীরের পশম বারবার কাটা দিয়ে উঠছিল। অনেক প্রেমা তাড়ানি খেয়ে দৌড়াতে দৌড়াতে এদিকে আসছিল। পিছনের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে সামনে যে একজন কলসি নিয়ে হেঁটে আসছে তা টেরই পেল না। ফুলও দেখতে পেল না ছেলেটিকে, কারণ কল পার হলো উঁচু জমিতে, আর ফসলের মাঠ ধরে যে রাস্তা গিয়েছে তা নিচু জায়গাতে। উঁচু রাস্তা মোড়ের এক পাশ দিয়েই মাঠে নামা লাগে। মোড়ের কাছে যেতে হঠাৎ অনেক কারো সাথে ধাক্কা খেল। দুজন দুদিকে ছিটকে পড়ল। মেয়েটার কাঁখে কলসি ছিল, সে কলসির পানি পড়ে গিয়ে শুকনো জায়গা নিমিষে ভিজে গেল। ফুলের শরীরের 1/3 ভিজে গিয়েছে সে পানিতে। ফুল আর চোখে তাকালো সে আগন্তুকের দিকে। এদিকে অনেক যেন দিন দুনিয়ার হুঁশ হারিয়েছে। তার সামনে আর চোখে তাকানো নারীটির দিকে সেই যে নজর পড়েছে তার, সে নজরের আর না পলক পড়ছে, না অন্য কোনো দিকে অনেক নিজের মনকে ধাবিত করতে পারছে। এই মুহূর্ত সে যেন বর্ণনা করতে ব্যর্থ। দক্ষিণা হাওয়ায় সে রমণীর চুল উঠছে। একটু আগে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে মেয়েটা চুলের খোপা খুলে হাঁটুর নিচ অব্দি চুল ছুঁয়েছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতোই সে চুল উঠছে বারবার, বেহায়ার মতো মেয়েটার মুখের উপর আছড়ে পড়ছে। সে চুলগুলো যেন অনেকের মতোই, তারও সেই নজরে নজর মিলেছে। সে নজর আর ফিরায়নি সে। নীলাভ চোখের মণি যেন সমুদ্রের চেয়েও গভীর মায়ায় লেপ্টে আছে। গায়ের রং যেন আকাশে ভাসমান ধপধপে মেঘমালাকেও হার মানাবে। কাউকে চোখ দিয়ে যেন তীর ছুটছে, তেমন চাহনি এ মেয়ের। গতকাল চাঁদের আলোতে দেখা চোখ সে সহজেই চিনতে পারল। অনেকের ধ্যানকে ভাঙিয়ে দিয়ে ফুল উঠে দাঁড়ালো। ঘোমটায় নিজেকে আবৃত করে নিল। কলসিতে হাত দিতে গেলেই অনেক সে কলসি নিজের হাতে নিয়ে বলল, কলসির পানি আমি ফেলেছি, আমি আনছি ভরে। ফুল কথা বাড়ালো না। সে চাইলে এক্ষুনি ছুটে চলে যেতে, কারণ তার মতে কিছু বললেই কথা বাড়বে, আর সে কথা বাড়াতে চায় না। অতীতে সে আতঙ্ক বারবার তার চোখের সামনে ভেসে উঠছে, আর তাকে ভেতর থেকে ভয়ে আব্রত করছে। কিন্তু সে ভয় ফুল নিজের ভেতরে সীমাবদ্ধ থাকতে দিল। ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। পানি ভরে অনেক কলসিটা এগিয়ে দিল ফুলের দিকে। ফুল সে কলসি নিয়ে মাঠের আইল ধরে চলে গেল তাড়াহুড়ো করে, একটিবারের জন্য পেছন ফিরে তাকালো না। এদিকে অনেক বেচারা এতক্ষণে নিজের দিকে খেয়াল করলো। দেখলো তার পরনে লুঙ্গি পরা, আর গায়ে একটা কালো রঙের শার্ট। অনেক নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, আর সময় পেল না দেখা হবার জন্য। যেদিনই ঘর থেকে কামলার মতো বের হমু, ওই দিনই যত কাহিনী ঘটবো। দূর দূর বলে রাস্তা ধরে এগিয়ে গেল সামনের দিকে। ভেজা জামা কাপড় মাঠে দিয়ে আসার সময় হালকা শুকিয়ে গিয়েছে। ফুল তাড়াহুড়ো করে কলসি রাখলো। ঘেমে গিয়েছে সে প্রচুর। করিমালি মেয়ের চোখের এলোমেলো চাহনি লক্ষ্য করে বলল, আমা কি হয়েছে? এই শীতের সকালে এমন ঘাম কেন মুখে? শরীর অত ভেজা কাপড়। ফুল তার আব্বার দিকে না তাকিয়ে বলল, কলসি নিয়ে পড়ে গেছিলাম আব্বা, একটু দাঁড়াও, খাল থেকে ডুব দিয়ে আসি, তারপর তোমা ঘরে খাওন দিতাছি। বলে তাড়াহুড়ো করে খালপাড়ের দিকে গেল। 3টা ডুব দিল পরপর। এরপর জামা কাপড় পাল্টে তাড়াতাড়ি এসে ওনাদের দুজনকে খাবার দিলেন। খাবার শেষে ওনারা বেরিয়েও গেলেন। দুপুরের দিকে খাবারের পুটলি নিয়ে বের হলো ফুল মাথায় ঘোমটা টেনে। একটু যেতে টুসুর সাথে দেখা হলো। দুজনে একসাথে চলতে লাগলো। এ গায়ের মাঠের মাঝখানে এক জায়গায় বিশাল বড় মাটির স্তূপ রয়েছে পাহাড়ের মতো। সেখানে বড় বড় কয়টা কড়ই গাছ রয়েছে। সে গাছের নিচে প্রায় সময় অনেক সহ আরো গায়ের অনেক ছেলেরা শীতের রোদ পোহাতে আসে গোসল সেরে। ফুল আর টুসুকে এদিকে আসতে দেখে অনেক নেহাল আর রাসেলকে নিয়ে গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। এদিক দিয়ে যাওয়ার সময় ফুলের মনে হলো এখানে কেউ আছে, তাদের দেখছে। কিন্তু তাকাতেই দেখলো না, কেউ নেই। মনের ভুল ভেবে টুসু আর ফুল চলে গেল ফুলবাগানের দিকে। এদিকে ওর যাওয়ার পরপরই নেহাল বলল, যদি সামনেই না যাস তাহলে এখানে কেন নিয়ে আসলি বলতো? অনেক বাঁশি হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে বলল, ভীষণ ভয় হয়। প্রকাশ্যে এলে যদি মরিচিকার মতো হারিয়ে যায় সে ভয়ে। আজ ফয়সালের কাজ দুপুরের দিকে শেষ হয়ে গিয়েছে। টুসু তার বাড়ির রাস্তা ধরে চলে গিয়েছে। ফয়সাল আর ফুল একসাথে বাড়ি যাচ্ছিল।
মাঠের আইল পার হয়ে গায়ে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেম্বারের পোলা হাসেম ওদের দু ভাই বোনের সামনে এসে পড়ল। ফুলের সম্পূর্ণ মুখ ঘোমটার আড়ালে, কিন্তু ধপধপে হাত পা সম্পূর্ণ দৃশ্যমান। এই ভুবন মোহিনী সুন্দরীর রূপে মুগ্ধ হওয়ার জন্য হাত পায়ের গড়নই যথেষ্ট। ফয়সাল এপাশে এসে তার আপুকে আড়াল করে বলল, চলো আপু। হাসেমের হাতে এখনো ব্যান্ডেজ করা। সে এক হাত দিয়ে আবার এপাশে এসে ফুলের পথ আটকে দাঁড়িয়ে বলল, এলাকায় নতুন পায়রা আইলো কইতে? ফয়সাল আবারও তার আপুর সামনে এসে আপুকে নিজের পেছনে আড়াল করে বলল, ভালো করে কথা কন ভাই, ব্যাকের ঘরে তো মা বোন আছে। হাসেম ফুলের দিকে আর চোখে তাকিয়ে বলল, ও তার মানে তোর বোন? মেলা আগুন তো। বলেই ফয়সালকে ধাক্কা দিয়ে সরিয়ে ফুলের হাত স্পর্শ করতে নিলেই ফুল দু কদম পিছিয়ে গেল। ফয়সালের হাতে নিরি কাঁচি ছিল। সে কাঁচি হাতে আর আপু আর হাসেমের মাঝখানে এসে বলল, দূরে যান ভাই, নাইলে আরেক হাতও আপনার অক্ষত থাকবো না ভাই। হাসেম দাঁত মুখ খিচিয়ে বলল, তোর সাইজ দেখছো? ছোট পোলা পাইনকে এতবার বাড়তে নেই জানোস না? ফয়সাল হাসেমকে ধাক্কা দিল। হাসেম এখনো পুরোপুরি সুস্থ হয়নি বিধায় বেশ খানিকটা পিছিয়ে গেল ধাক্কাতে। ফয়সাল কাঁচিটা হাসেমের দিকে তুলে ধরে বলল, ছোট হোক আর বড় হোক, ভাইরা ভাই হয়। আমার আপুর দিকে চোখ তুলে কেউ তাকালেও তার চোখ তুলে ফেলবো। বলেই তার আপুর ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, চলো আপু। ফুল ঘরে এসে চুপটি করে বসে রইল। তবে কি সব সমস্যার জন্য সেই একান্তভাবে দায়ী? এ সমাজে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা হয়তো পাপ, বরং গরিবের ঘরে সাদা চামড়া জন্ম নেওয়াটা হয়তো অধিক পাপের। আর সে পাপ গোটা একটা পরিবারকে ধ্বংস করে দিতে সক্ষম। যা হয়েছে তার পরিবারের বেলাতে। যেদিকে তাকাচ্ছে ক্ষুধার্ত কুকুর কোনো দিক না কোনো দিক দিয়ে হানা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ফুল চাদরের বেড়ার ওপাশে গেল, মায়ের কপালে হাত ছোঁয়ালো। জ্বর কমার নামই নেই যেন। জলপটি দিতে লাগলো মাথায়। প্রায় বেশ কিছুক্ষণ পর জ্বর নামলো। ফুল মায়ের দিকে তাকিয়ে রইল এক মনে। তার আম্মাও বড় দুঃখিনী। এক জীবনে তিনি অনেক কিছু সহ্য করেছেন। তার দাদি কতই না অত্যাচার করেছেন তার আম্মার প্রতি। অবশ্য দাদিও ছিলেন নিরুপায়। সে যাই হোক, তবুও তো তার আম্মা সব সহ্য করে সংসারের মাঠে আঁকড়ে ধরে বেঁচে আছেন। তবে সে কেন এতটুকুতে হার মেনে নেবে? মেয়ে মানুষের সমাজে টিকে থাকার লাইগা প্রচুর লড়াই করা দরকার। তার জন্য দরকার কঠোর মনোবল আর আত্মবিশ্বাস। ফুল ঘর থেকে বের হলো, উঠান ঝাড়ু দিল, থালা বাসন ধুয়ে আনলো। মাগরিবের নামাজ পড়ে মায়ের গা ঘেঁষে শুয়ে রইল। ফুলের মায়ের পাশে এভাবে ঘুমাতে বেশ ভালো লাগে। মায়ের গায়ের গন্ধ পাওয়া যায়, যা হাসনায়না ফুলের সুবাসের চেয়েও মধুর তার কাছে। প্রতিটা সন্তানেরই মনে হয় এমন উপলব্ধি হয় মায়ের আশেপাশে থাকলে। ইহা ফুলের ধারণা। পরের দিন সকালে উঠে ফারবিন বেগম রান্না চাপালেন। রাতে করিম আলী চাল এনেছিলেন। তার গায়ে জ্বর কমেছে। ফয়সাল খেয়াল করলো আজ তার মা খাবারের পুটলি বাঁধছেন, এখনই দিয়ে দেওয়ার জন্য। আর চোখে সে তার আপুর দিকে তাকালো। দেখলো ঘরের বাঁশের পালার সাথে মাথা ঠেকিয়ে মাঠের দিকে তাকিয়ে আছে সে। ফয়সাল তার আপুর পাশে বসে বলল, আজ খাওয়ান দিতে যাইবা না আপু? ফুল আনমনে সেদিকে তাকিয়ে বলল, না, আজ যাবো না, শরীর ভালো লাগে না আমার। ফয়সাল আলতো হাসলো। তার আপু আর যাই হোক, মিথ্যেটাও এখনো নিখুঁত করে বলতে শিখেনি। চোখে চোখ মিলিয়ে অভিনয় করতে হয় মিথ্যের, তা মনে হয় আপু জানেই না। ফয়সাল কিছুক্ষণ পর বলল, একটা কাহিনী শুনবা আপু? ফুল ভাইয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ফয়সালও মাঠের দিকে তাকিয়ে বলল, এক গায়ে এক বিষধর সাপের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে উঠল সে গায়ের মানুষ। সে সাপ প্রায় নানাভাবে নানা রকম ক্ষতি করার চেষ্টা করত। সবাই দেখতো, কিন্তু ওই যে হ্যাঁ অনেক বিষ, তাই কেউ আগাইতো না ভয়। কিন্তু কেউ এটা ভাবতো না হাজার বঞ্চনার চেয়ে একদিনের প্রতিবাদ শ্রেয়। বিষ যেমন আছে তেমনি ওঝাও আছে, এটা কারোর মাথায় নাই যেন। সে গায়ে ছিল এক ছন্নছাড়া কুকুর। সে কুকুর ছিল অতি অসহায়, ছিল না মাথা গোজার কোনো ঠাই। সাপটা এই অসহায়ত্বের সুযোগ নিল, কারণ ক্ষমতাবান কাউকে এই সাপে আক্রমণ করতো না। করতো যত অসহায় গো উপরে, কারণ তাদের হয়ে লড়ার মতো কেউই নেই। প্রতিনিয়তই সে সাপ কুকুরটাকে তাড়া করত, কিন্তু সে কুকুর এড়িয়ে যেত ব্যাপারটাকে। কারণ সে জানে তার কিছু হলেও কেউ এগিয়ে আসবে না সে ভয়ে। একদিন কুকুরটাকে বেশ জ্বালাতন করলো সাপটা। কুকুরের ধৈর্য ফুরালো, আক্রমণ করে বসলো সাপটাকে। কামড়ে ধরে ছিন্ন ভিন্ন করে দিল সে সাপকে। সাপটা কি করলো? কিছুই পারল না।
কারণ লোকের ধারণা ছিল সম্পূর্ণ ভুল, সাপটার বিষ ছিলই না। সে শুধু ভয় জোগাইতো সবার মনে, যাতে করে কেউ তার দুর্বল দিক ধরতে না পেরে গুটিয়ে থাকে ভয়ে। তার থেকে বাস্তব জীবনেও তো আমরা তেমনই করি, তাই না আপু? হ্যাঁ, মোকাবেলা না করে আমরা যত পারি নিজেকে গুটিয়ে নিই। বলে কোদাল হাতে নিয়ে ফুলের পাশ থেকে উঠে গেল। করিম আলী খাবারের পুটলিটা নিয়ে হাঁটা ধরতেই ফয়সাল তার আব্বার হাত থেকে খাবারের পুটলিটা মায়ের কাছে রেখে তার আপুর দিকে তাকালো। এরপর বাবার সাথে সাথে কিছু একটা বলতে বলতে মাঠের আইল পেরিয়ে চলে গেল। সূর্য প্রায় মাথার উপর এলো বলে অনেক তাড়াহুড়ো করে গোসল সেরে নিল। একটা হাফহাতা শার্ট আর লুঙ্গি পরলো, গলায় পেঁচালো গামছা। তখনকার সময় গ্রামে এটা বহুল প্রচলিত ফ্যাশন ছিল। প্রেমা উঠানে বসে রোদ পোহাচ্ছিল আর চোখে অনেকের কাজকর্মগুলো খেয়াল করতে লাগলো। এর আগে তো কখনো এ ছেলেকে এত পরিপাটি হয়ে কোথাও যাওয়ার জন্য দেখেনি সে। প্রেমা অনিকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? অনেক চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, যাব মাঠের দিকে। প্রেমা ভ্রু কুঁচকে বলল, কবে থেকে আবার মাঠে কাজ করা শুরু করে দিছো? অনিক প্রেমার কপালে একটা টোকা দিয়ে বলল, আমারে দেখলে কি তোর মাঠের কামলা মনে হয়? আমি হলাম সিনেমার নায়ক, বুঝলি ঢিমলি? প্রেমা কপাল ঢলতে ঢলতে বলল, আসছে আমার সিনেমার নায়ক, কচু তুমি। অনেক সে কথা খেয়াল না করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বাঁশি হাতে নিয়ে। সূর্য প্রায় মাথার উপর এলো বলে ফুল সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা টেনে বেরোলো। টুসুর সাথে আজ দেখা হলো না। একা একাই মাঠের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। ফুল মাঠের মাঝে সে উঁচু জমির পাশে দিয়ে যাওয়ার সময় দেখলো কেউ একজন দাঁড়িয়ে আছে। ফুলের কেমন চেনা চেনা মনে হলো, আর একটু হাঁটার পরে চিনল সে, সেদিনে সে ছেলেটা। ফুল মাথা নিচু করে চলে আসলো সেদিক দিয়ে। অনেক বাঁশি হাতে নিয়ে বাঁশিতে সুর তুলল। ফুল কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল। সে বাঁশির সুর সে চেনে, সেদিনকার ঘাটের সে সুর, যে সুর তাকে জগৎ থেকে থমকে দিয়েছিল। ফুল পিছন ফিরে তাকালো। কিছু না, কেউ তো নেই। এই মাত্রই তো ছিল, তাহলে কোথায় গেল নিমেষের ছেলেটা? ফুল আবারও হাঁটতে লাগলো। বেশ খানিকটা দূর যাওয়ার পরে অনেক গাছের আড়াল থেকে বের হলো। একা একা মুসকে মুসকে হাসতে লাগলো ছেলেটা। এর আগে কখনো এমন উপলব্ধি হয়নি তার। তবে কি হলো আজ তার? একা একা হাসতেই লাগলো। এদিকে ফুল গিয়েই দেখলো ফয়সাল ও তার আব্বার ওখানে উপস্থিত। ফয়সাল একটা জয়ের হাসি দিল তার আপুর দিকে তাকিয়ে। ফুলও আলতো হাসলো। করিম আলী আজ 2 লোকমা মেয়েকেও খাইয়ে দিলেন। ফুল বাড়ি ফেরার সময় দেখলো একদল ছেলে সে উঁচু জমিতে বসে হাসাহাসি করছে। তখনকার সে ছেলেটাও আছে। মেয়েটার কেমন অস্বস্তি হতে লাগলো। অনেক বুঝলো সবটা। সবাইকে সে চুপ করতে বলল। ফুল শুনলো সবটা। ওদের সামনে দিয়ে যাওয়ার সময় কেউ একটা টু শব্দটাও করলো না। ফুল মনে মনে বেশ খুশি হলো এই ছেলেটার আচরণে। নেহাল অনিকের পেটে গুঁতা দিয়ে বলল, মেয়েটা যদি পিছন ফিরে একবারের জন্য তাকায় আজ, তাহলে আজই তুই না বললে আমরাই বলে দেব আমাদের ভাবি হওয়ার জন্য। অনেক কিছু বলল না, চাতক পাখির মতো তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার দিকে। সেও চাইছে মেয়েটা যেন তাকায় একটিবার পিছনে ফিরে, কিন্তু না, সে পাষাণ কন্যা তাকালো না। সে হৃদয় হরণে তাকালো না। অনেক হাতের মুঠোয় রাখা ফুলের নুপুরটার দিকে তাকিয়ে বলল, এতটাও সহজ হবে বলে মনে হয় না। এই হৃদয় হরণই বেশ নির্দয়। রাসেল রসিকতা করে বলল, কি রে, একবারে হৃদয় হরণী? অনিক আবারও আনমনে বলল, হ্যাঁ, হৃদয় হরণী, আমার হৃদয় হরণী। পরের দিন বিকালে ফুল কলসি কাকে নিয়ে বের হলো। পরনে সে বাসন্তী রঙের কাপড়খানা, আর চুলে ঝুলছে লম্বা বিনুনি। ফুল কলপারে এগুতেই দেখলো জমির পার ঘেঁষে সে ছেলেটা দাঁড়িয়ে আছে। ফুলের আবারও কেমন অস্বস্তি শুরু হলো। এই ছেলেটা কদিন ধরে আশেপাশে বেশ ঘুরঘুর করছে, তবে কখনো কিছু বলেনি তাকে এখনো অব্দি। লোকে দেখলে এসব কি বলবে? তাকে কলঙ্কে কলঙ্কিত করবে আবারও। না, এ হতে পারে না। আজ কিছু বলতেই হবে একে। সে ছেলেটা তার সামনে এসে দাঁড়ালো। অনিকের আজ প্রথমবারের মতো নিজেকে পরিপাটি মনে হচ্ছে না, যেন সে আত্মবিশ্বাস খুইয়েছে আজ। তবু হাত বাড়িয়ে দিল ফুলের দিকে। সে হাতে ফুলের সে নুপুরটা। ফুল তার নীলাভ চোখে দৃষ্টিতে জিজ্ঞাসু চাহনিতে তাকালো অনিকের দিকে। অনিক নুপুরটা মেলে ধরলো ফুলের সামনে। ফুল তৎক্ষণাৎ নিজের এক পায়ের দিকে তাকালো, যে পায়ে নুপুরটা নেই। কিন্তু ফুল কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে তো এসেছিল এই ছেলেকে কিছু কথা শোনানোর জন্য, তাও পারল না। অনেক ফুলের এহেন দৃষ্টি লক্ষ্য করে নির্লিপ্ত ভঙ্গিতে ফুলের বাম হাতটা ধরে সে নুপুরখানা ফুলের হাতের মুঠোতে দিল।
ফুল আর এক মুহূর্ত দেরি করলো না। নূপুরটা শক্ত করে মুঠোয় নিয়ে কলসি কাখে নিয়ে তাড়াহুড়ো করে হেঁটে যেতে লাগলো, যেন মেয়েটা দৌড়াচ্ছে। আর বাম হাতটা কলসির সাথে ঘষতে ঘষতে মনে মনে বলতে লাগলো, গেল ফুল গেল, তোর এবার বুঝি সব গেল। কলঙ্ক লাগলো তোর গায়ে ফুল, হাত ছুঁয়ে দিল তোর। কিন্তু তুই কি নির্বোধ নারী? কেন একটা চর বসিয়ে দিলি না? কেন কিছু বললি না? তবে কি নিজ ইচ্ছেতে এ পাপে মরতে চাচ্ছিস? কলসিটা ঘরের দোরের কাছে রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো ফুল। দৌড়ে খাল পাড়ে গিয়ে হাতটা ভালো করে পানি দিয়ে ধুতে লাগলো। লাল হয়ে গিয়েছে সে জায়গাটা। ফারবিন বেগম মেয়ের এমন আচরণ দেখে বললেন, কি হয়েছে? হাতে কি লাগছে? ফুল হাতটা আড়াল করে বলল, কই কিছু না তো, বলে উঠে ঘরে চলে গেল। ফারবিন বেগম হঠাৎ মেয়ের এমন আচরণের মানে বুঝলেনই না। ফুল ঘরে গিয়ে হাঁপাতে লাগলো। এক অজ্ঞাত পুরুষ কিনা তার হাত ছুঁয়ে দিল, আর সেও বোকার মতো কিছু করতে পারল না। কেন তার মাঝে রুখে দাঁড়ানোর শক্তিটুকু নেই? কেন প্রতিবাদ হয় না তার দ্বারা? এ বলে নিজেকে নিজে কত রকমের কথা শোনালো মেয়েটা। কিন্তু ফলাফল সে শূন্যই আসলো, কারণ সমাজের ভয়। কে কি বলে বসলো বা বিনা দোষে কে কলঙ্কের আঘাত হানলো সে ভয়ে। এদিকে বিকাল হয়ে গিয়েছে। অনেক বাড়ির পুকুর পাড়ে বসে বসে বাঁশি বাজাচ্ছে। প্রেমা স্কুল থেকে আসছে বই হাতে নিয়ে। খেয়াল করলো সে অনেককে, খেয়াল না করে বা উপায় আছে? এ যে তার সেই শৈশবকাল থেকে কল্প লোকের নায়ক, যাকে ঘিরে সে কল্প লোকে এক বিশাল সংসার পেতেছে। তাই তো ঝগড়া করে হলো আশেপাশে সারাক্ষণ থাকে এ ছেলের। কিন্তু ইদানিং আগের অনেকের সাথে এখনকার অনেকের বেশ আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাওয়া যায়, এমন ধারণা প্রেমার। কেমন অন্যমনস্ক থাকে। আর ভোর সকাল ভর দুপুরে কই যে বেরিয়ে যায়, আগের মতো বাড়িতেও থাকে না। প্রেমা বই হাতে নিয়ে অনেকের পাশে গিয়ে বসলো, কিন্তু অনেকের সেদিকে খেয়াল নেই বললেই চলে। সে বাঁশি আজ সুর তুলছে যেন অন্যমনস্ক হয়ে। প্রেমা অনেকের কানের কাছে গিয়ে জোরে একটা চিৎকার করলো। অনেক এতক্ষণ টের পেল। প্রেমা পাশে এসে বসেছে, কানে হাত দিয়ে বলল, পেতনির মতো চেঁচাচ্ছিস কেন ঢেমলি? প্রেমা অনিকের চুল টেনে ধরে বলল, আর একবার আমাকে ঢেমলি বললে তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। অনেক প্রেমার হাত পেছন দিকে মুচড়ে ধরে বলল, কয়টার খবর? প্রেমা দেখলো অনেকের মা থালা বাসন নিয়ে ঘাটের দিকে আসছে। প্রেমা বলে কাদার নাটক করলো। নুরুন্নেসা বেগম এসে অনেকের থেকে প্রেমাকে ছাড়িয়ে নিয়ে বলল, এত বড় মেয়েকে মারছিস? বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে তোর? অনেক বাঁশি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, না, বুদ্ধি শুদ্ধি ডিগবাজি খেতে গিয়েছে। আর তোমার এত বড় মেয়ে যে আমার মতো লেদা বাচ্চা চুল ধরে টেনেছে তা তুমি দেখলে না? প্রেমা হেসে কুটি কুটি হয়ে গেল। প্রেমার এমন হাসির শব্দ শুনে নুরুন্নেসা বেগম আর অনেক দুজনেই প্রেমার এই হাসির মানে বুঝতে না পেরে তাকিয়ে রইল প্রেমার দিকে। অনেক ভ্রু কুঁচকে বলল, ভেড়ার মতো হাসছিস কেন ঢেমলি? প্রেমা হাসি থামিয়ে বলল, আর দামড়া বুইড়া বেটা নিজেকে লেদা বাচ্চা দাবি করছে। এটা শুনে হাসবো না তো কি কাঁদবো নাকি? অনিক আর একটা জবাব দিল না। এ মেয়ের সাথে তর্কে গিয়েও লাভ নেই। তার ইজ্জতের 12টা তারই মায়ের সামনে বাজিয়ে দিচ্ছে। আর তার মাও বেশ উপভোগ করে হাসছে তা নিয়ে। আবার তর্কে না জিততে পারলেও এ মেয়ে কেঁদে একাকার হয়ে যায়, তখন আবার মাস্টার সাহেব তার সাথে চিৎকার চেঁচামেচি করবেন। ধুর ধুর। আজ হঠাৎ সুরেশ এলো ফুলেদের বাড়িতে, হাতে কিছু কাগজ। ফুল ঘরেই ছিল, আর ফারবিন বেগম উঠান ঝাড়ু দিচ্ছিলেন। বিকালের শেষ প্রহর চলছে। সুরেশ এসে উঠানে দাঁড়ালো। ফারবিন বেগম এগিয়ে এলেন সেই অজ্ঞাত ছেলেটাকে দেখে। তিনি চেনেন না একে, চেনার কথাও তো নয়। ও বাড়িতে কখনো তেমন করে যাওয়ার সুযোগই হয়নি, তো কি করে চিনবে বা ওদের? সুরেশ এসে সৌজন্যমূলক সালাম দিল। পারভিন বেগম ঘুমটার আড়ালে মুখ ঢেকে বললেন, আপনি কে বাবা? সুরেশ হাসি হাসি মুখ করে বলল, আমি সুরেশ, জমিদার বাড়ির মেয়ের বড় ছেলে। কথাটা শোনা মাত্রই ফারবিন বেগমের মনে এক অজানা ভয় জাগলো। তার মেয়েকে কি আবার ওই নরকখানাতে নিয়ে যাবে নাকি? ওনার মনে পড়ে গেল সেদিনের ফুলের গায়ের আঘাতের চিহ্নের কথা। মনে মনে অজানা শঙ্কার কারণে আস্তে করে জিজ্ঞেস করলেন, কেন আইছো বাবা? সুরেশ হাসি হাসি মুখ করে বলল, না এমনি একটু দরকার ছিল আর কি। বাইরে কথার আওয়াজ শুনে ফুল জানালা দিয়ে তাকালো। সে সহজেই সুরেশকে চিনতে পারল, কিন্তু এর এমন সময় এ বাড়িতে আসার আগমন ঠিক বুঝতে পারল না। সুরেশকে একটা পিঁড়ি এগিয়ে দিলেন বসার জন্য। সুরেশ অতি নরম সুরে বলল, না না চাচি, আপনি এত কষ্ট করিয়েন না, সমস্যা নেই, আমি এভাবেই ঠিক আছি। সুরেশ আবারও বলল,
আহসান ভাইজান কাগজ পাঠাইছে তালাকনামার। এই যে এইখানে। কাগজের সইয়ের জায়গাটা দেখিয়ে বলল, ভাবিরে কন একটা টিপছাপ দিয়ে দিতে, তাইলেই হইব। ফারবিন বেগম মেয়েকে ডাকলেন, ফুল, ও ফুল, কই রে, এখানে আয়। সুরেশ ঘরের বন্ধ দরজার দিকে তাকালো, চাতক পাখির মতো করে, ধূর্ত শেয়ালের মতো চাহনি নিয়ে নিজের লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। মূলত আহসান পাটোয়ারি বাড়ির দারোয়ানেরে পাঠাইতে চাচ্ছিল এখানে, কিন্তু সুরেশ ফুলকে এক নজর দেখার আশায় আগ বাড়িয়ে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। তার মতে ফুল এখন অসহায়, সে এই অসহায়ত্বের সুযোগ নেবে। এই মাইয়ার রূপ আগুনের লাহান, এক বিয়াইত্তা দেখে কি হয়েছে, এতে তার আপত্তি নেই। ফুসলিয়ে ফাসলিয়ে কদিন ভোগ করে ছেড়ে দেবে সে। ফুল মাথায় ঘুমটা টেনে আসলো, শুধু হাতের আঙুল আর পায়ের আঙুল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। উঠান পর্যন্ত এগিয়ে আসলো সে, এসে মায়ের পাশটাতে দাঁড়ালো। সুরেশও নজর ঘুরালো, তাকিয়ে রইল ফুলের দিকে। কাপড়ের আড়ালে থেকে ও যেন এই মেয়ের তার আলো ছড়াচ্ছে চারদিকে। সুরেশ এগিয়ে এসে কাগজটা দিতে এলে ফারবিন বেগম তার হাত পেতে নিল। সুরেশ এবারও আশাহত হলো, মনে মনে বেশ ক্ষোভ প্রকাশ করলো, কিন্তু প্রকাশ করলো না কিছুই। ফুল কাগজটা নিল, সুরেশ ছাপ দেওয়ার জন্য নিল, কালি এগিয়ে দিল। ফুল ছাপ দিয়েও দিল, কোনো শব্দ উচ্চারণ করা ছাড়াই, যেন কোনো অভিযোগই নেই তার। ফারবিন বেগম ঘরে গেলেন কিছু দিতে, হাজার হোক, একসময় কুটুম বাড়ির মেহমান ছিল। ফুল চলে যেতে নিলে সুরেশ বলে উঠল, ভাবি। ফুল আর চোখে তাকিয়ে বলল, এ ডাক্তার যে অধিকারে ডাকতেন, সে অধিকার নামার কাগজে ইতি টানাইল আপনা ঘরে দিয়েই। সেই সম্পর্কে দোহাই দিয়ে আমার পরিচয় দিচ্ছেন কেন আবার? সুরেশ ফুলের কথায় ইতস্তত বোধ করলো, তবু আবার বলল, তোমার লগে বেশ অন্যায় করছে, কিন্তু ভাইজান তুমি মুখ বুঝে সহ্য করলা কেমনে? সুরেশের কথা শুনে ফুল বুঝলো এই ছেলের ভাবনা অন্য কিছু। মিষ্টি কথায় খরচা বেশি। ফুল ঘুমটার আড়ালে থেকেই বলল, তাহলে আপনার ধারণা মতে আমার সাথে অন্যায় করা হয়েছে, তাই তো? সুরেশ বলল, আমি কেন, এটা গোটা এলাকার ব্যাকি জানে। ফুল আলতো হেসে বলল, তা আপনি আর বাকি সকলে যখন জানেনই যে আমার লগে অন্যায় করা হয়েছে, কেন তাইলে সেদিন প্রতিবাদ করলেন না আমার হয়ে? যেদিন আমার স্বামী ঘরে অন্য নারীকে অধিকার স্বরূপ গ্রহণ করলো, সেদিন কেন কিছু বললেন না? কেন সেদিন সবাই চুপ ছিলেন? সুরেশের থেকে কোনো জবাব আসলো না। ফুল আবারও বলল, যে দোষী তার সামনে সে দোষ ধরিয়ে দেওয়ার মতো কিছু করলেন না, এখন কেন এখানে এসে এসব বলছেন? বলে ফুল ঘরে যেতে যেতে বলল, খালি মুখে যাইয়েন না, আমায় বাতাস আর পানি দিব, খাইয়া যায়েন। আমরা আবার ছোট লোকের জাত তো, কাউরে খালি মুখে ঘরে দরজা থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেই না। ফুল ঘরে চলে গেল। ফুলের ব্যবহারে আজ সুরেশ বেশ অবাক। যে মেয়েকে হাজার যন্ত্রণা দিলেও চুপ করে থাকতো, আজ সামান্য কথাতেই সে মেয়ে এমন তেতে উঠছে। ফারবিন বেগম এলেন। সুরেশ সৌজন্যমূলক হাসি দিয়ে পানি আর একটা বাতাসা হাতে নিল, অতঃপর এ বাড়ি থেকে বের হয়ে গেল। পরের দিন ফুল গেল না আর কলসি ভরে পানি আনতে কল থেকে। অনেক বাসি হাতে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটু দেখার জন্য, কিন্তু পেল না কোথাও। দুপুরেও মাঠের কাজটায় দাঁড়ালো, কিন্তু পেল না। পরপর 8টা দিন এমন করে চলল। ফুল বাড়ি থেকে বের হলো না। প্রতিদিন একটা না একটা অজুহাত করে ঘর থেকে আর বেরোচ্ছে না সে। সেদিনকার সে ঘটনার পর থেকে ফুলের কেমন অস্বস্তি লাগে। সে ঘটনা মনে পড়ল। ছেলেটাকে কেন কিছু বলতে পারলো না সেদিন, সে দ্বিধাবোধেও সে ভুগছে। এদিকে অনেক আজ বহুদিন পর খাতা কলমে হাত দিয়েছে। ভর দুপুরে মাঠ থেকে ফিরে এসে লিখতে বসেছে সে। কিছু একটা লিখে হাতের মুঠোয় নিয়ে বের হলো বাড়ি থেকে। ফুল ঘরের সামনে পিঁড়িতে বসে রোদ পোহাচ্ছিল। বেশ শীত পড়েছে, রোদের তেজ নেই বললেই চলে। এদিকে 3জন যুবক বাঁশের বেড়ার এপাশে লুকিয়ে আছে, সুযোগ খুঁজছে তারা। ফারবিন বেগম গুড়া মাছ কাটতেছিলেন। করিম আলী জাল পেতে পেয়েছেন এগুলো খাল পারে। ফুলেদের বাড়ির উত্তর দিকে একটা চালতা গাছ আছে। নেহাল সেদিক দিয়ে গলা ছাড়িয়ে ডাকলো, চাচি, ও চাচি, বাড়ি আসছেননি? ফারবিন বেগম ডাক শুনে মাছ কাটা রেখে সেদিকে গেল। ফুল ঘোমটা দিয়ে বসলো। ফারবিন বেগম ওদিকে যেতেই নেহাল বলল, চাচি, চালতা দিবেননি, গাছে আসেনি। ফারবিন বেগম কখনো কাউকে এসবের জন্য মানা করেননি, বরং তিনি এসবে আরো আনন্দ পান। বললেন, আছে কয়টা, সিজন তো যাইতেছি গিয়া, নেও তুমি পাইরা। গাছে উঠতে পারোনি? নেহাল বলল, হ চাচি, পারি। ফারবিন বেগম চলে যেতে নিলে নেহাল আবারও বলল, চাচি যাইয়েন না, আমার ডর লাগে,
ভর দুপুরে নাকি ভূত থাকে গাছে। ফারবিন বেগম বললেন, চ্যাংড়া বয়সের পোলা পাইনে যদি এই কথা কয় তাইলে কেমনে হয়? নেহাল হেসে বলল, যায়েন না চাচি, দাঁড়ান। ফারবিন বেগম দাঁড়িয়ে রইলেন সেখানে। অনেকে শেখানো সবকিছু অনুযায়ী নেহাল সব করেছে। ফুল একা বসে আছে এখন। এই সুযোগে অনেক দৌড়ে গিয়ে ফুলের হাতে একটা কাগজ ধরিয়ে দিল। ফুল হকচকিয়ে উঠল। হঠাৎ এমনটা হওয়ায় আকস্মিক ভয়ও পেল। তাকালো ছেলেটার দিকে। অনেক এদিক তাকিয়ে আছে বেড়ার ওপাশে গিয়ে। ফুল তাকালো সেদিকে, উঠে দাঁড়িয়ে ঘরে চলে গেল। এদিকে রাসেল অনেকের হাত টেনে ধরে নিয়ে বলল, এ বাড়িতে আসলেই তোরে কি জিনে আসর করে? যাইতেছস না কেন? নেহাল চালতা নিয়ে ওপাশে দাঁড়িয়ে আছে। এরপর তিনজন একসাথে চলে গেল। ফারবিন বেগম এসে দেখলেন উঠানে মাছের কাছে একটা বিড়াল দাঁড়িয়ে। দৌড়ে গিয়ে বিড়ালটাকে সরালেন। তাকে দেখলেন ফুলও ঘরে চলে গিয়েছে। বলে তো গিয়েছিলেন বসে থাকতে মাছের কাছে, চলে গেল কেন আবার কে জানে। এদিকে ফুল ঘরে এসে দরজা আটকে চকিতে বসে রইল। জানালা একটু খুলে দেখলো আছে কিনা কেউ। দেখলো ওরা চলে গিয়েছে। জানালার আলোতে ফুল কাগজটা খুলল। সে একটু আধটু বানান পড়তে জানে সুন্দর করে। সে কাগজে গোটা গোটা অক্ষরে লেখা, আপনার কাছে বিনীত আর্জি জানাচ্ছে এ অধম। মাঠের ধারে দিগন্তের পারে গোধূলি লগ্নে করুণা করে হলো একটিবারের জন্য আসিবেন। অপেক্ষায় থাকবো আপনার। আমি কিছু বলতে চাই আপনাকে। ফুল কাগজ হাতের মুঠোয় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুক ধড়ফড় করছে তার। এক অজানা অনুভূতি তাকে অস্বস্তি বোধ করাচ্ছে আবারও। গোধূলি লগ্নের শেষ প্রহরতি নিকটে। বিকেলের রোদে সোনালি আভাতে গায়ে ধূসর রঙের শার্ট আর প্যান্ট, গলায় গামছা ঝুলিয়ে হাতে বাঁশি নিয়ে এক যুবক চাতক পাখির মতো চাহনি রেখে তাকিয়ে আছে মাঠের আইল ধরে দূরের পথের দিকে। শীতের হিমের দক্ষিণা বাতাসে সে যুবকের চুল উঠছে, গায়ের পশম কাটা দিচ্ছে বারংবার। তবু সে অপেক্ষা করছে তার হৃদয় হরণের। কিন্তু দিনের আলো নিভে রাতের অন্ধকার ছেয়ে যাচ্ছে প্রায়। কিন্তু সে হৃদয় হরণের অপেক্ষায় থাকা যুবকের অপেক্ষা শেষ হচ্ছে না। রাসেল আর নেহাল দূরে গাছের সাথে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। তারা দুজনে দেখছে শতাব্দীর এক অবাক করা যুবককে, যে কিনা এত বছর অবধি কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি। সে যুবকই কিনা আজ ভর দুপুর থেকে এখন অবধি নাওয়া খাওয়া ভুলে গিয়ে মাঠের ধারে রাস্তার ওপারে গাছের সাথে ঠেক দিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় আচ্ছন্ন হয়ে আছে। এ যুবকের এমন পরিণতির জন্য দায় কাকে করা যায়? ওই মালিক কন্যাকে নাকি এ অধমকে? এ নিয়ে দুজনের মনে নীরব যুদ্ধ চলছে। এদিকে ফুল বদ্ধ জানালার ওপারে ঘরের অন্ধকারে চুপচাপ চৌকির ওপরে হাত পা গুটিয়ে বসে আছে। মনে তার বেশ দ্বিধাবোধ। লোকটাকে গিয়ে কি শাসানো উচিত? না, কত লোকেরাই তো কতভাবে ফাঁদ পেতে আছে। কই, তাদের তো এমন শাসনের কথা ভাবনাও আসেনি। এমন অনুভূতি হওয়ার কারণ কি? লোকটা আবেগে গা ভাসাচ্ছে। ফুল তা খুব ভালো করে জানে। লোকটা সৌন্দর্যের পূজারী হয়ে বিমোহিত হয়ে পড়ছে। তার অতীত সম্পর্কে নিশ্চয়ই অজ্ঞাত, তাই এমন অনুভূতি আবেগ হয়ে ধরা দিচ্ছে তার। চারদিক গুটগুটে অন্ধকারে ছেয়ে গেল। মাগরিবের আজানের ধ্বনি শোনা গেল। ফুল উঠে অজু করতে গেল। এদিকে অনেক চুপচাপ গোধূলি লগ্নের সমাপ্তি দেখল। নেহাল আর রাসেল অনেকের সামনে এসে বলল, বাড়ি চল। মেয়ে মানুষ তো ভয় পাচ্ছে হয়তো। অনেকে বুঝিয়ে শুনে ওরা বাড়িতে নিয়ে গেল। প্রেমা অনেকদের ঘরে দরজার সামনে দাঁড়িয়েছিল। আজ সারাদিনে একবারও সে অনেকে দেখা পায়নি। তখনই অনেকে দেখা মিলল, সাথে নেহাল আর রাসেলও আছে। অনেককে দেখেই প্রেমা বলল, সারাদিন খাবার দাবার বাদ দিয়ে বাদরের মতো কই কে উড়ে বেড়াচ্ছ? নেহাল প্রেমার কথার জবাবে রসিকতার ছলে বলল, প্রেমে পড়লে এমন একটু আধটু বাদর হওয়া লাগে। কি বলিস অনি? নেহালের কথাগুলো প্রেমার কানে যাওয়া মাত্রই মেয়েটার বুকটা ধক করে কেঁপে উঠল, যেন তার কানে বিষক্রিয়া হয়েছে এমন কিছু। মনে ধপ করে এক অজানা ভয়ে বাসা বাঁধল। ওরা সবাই সামনের রুমের বিছানার উপর বসে আছে। অনেক নেহালের দিকে তাকিয়ে বলল, আরে কি বলছিস? ঢেমলি এমন কিছুই না, বুঝেছিস? ওর মাথায় সমস্যা, তাই আবল তাবল বকছে। প্রেমা সে রুম থেকে বেরিয়ে নিচেদের ঘরের দিকে চলে আসলো। অনেক প্রেমার এমন আচরণ দেখে অবাক হয়ে বলল, এর আবার কি হলো? ওরা তিনজন কতক্ষণ বসে গল্পগুজব করলো। নুরুন্নেসা বেগম মুড়ি মাখা বানিয়ে ওদের সামনে দিয়েছে। ওরা খেয়েছে তা বেশ তৃপ্তি করে। কিছুক্ষণ পর তারা দুজনে চলে গেল। এদিকে প্রেমা নিজের রুমে বসে বেশ কিছুক্ষণ গাল ফুলিয়ে বসেছিল এক অজানা আশঙ্কায়।
সে তো বলেছে এমন কিছুই না, তবুও মন মানতে চাইছে না। সে জানে অনেক কখনো কারো দিকে চোখ তুলে তাকানোর মতো না। তবু কেন এমন লাগছে? এটা নিশ্চয়ই তার মনের ভুল, তাই না? হ্যাঁ, তাই। সে কেন হারানোর ভয় পাবে? জেঠিমা তো বলেছে অনেক তারই। তাহলে এত সাহস কার ওকে কেড়ে নেওয়ার? প্রেমা চুলে খোপা করে অনেকদের ঘরের দিকে গেল। অনেক বিছানার উপর বসে বসে ডিভিডিতে ক্যাসেট বাজে হিন্দি সিনেমার গান শুনছে। প্রেমা গিয়ে অনেকের পাশে দাঁড়ালো। অনেক প্রেমার উপস্থিতি টের পেয়ে গানটা বন্ধ করার ভাবমূর্তি লক্ষ্য করলো। প্রেমার হাতের মুঠোতে কিছু টাকার নোট এগিয়ে দিয়ে বলল, হিন্দি নতুন সিনেমা এসেছে শুনলাম, তুমি দেখে এসে আমাকে কাহিনীগুলো শোনাও। নাও টাকা, কালই যাবে সিনেমা হলে। আর আমাকে কবে নিয়ে যাবা সিনেমা দেখতে? তুমি না বলেছিলে পরের বার নিয়ে যাবে? অনেক হালকা হেসে বলল, কোনো পরের বার নেব তা কি বলেছি নাকি? নেব একদিন। প্রেমা কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। অনেক ওর কপালে টোকা দিয়ে বলল, যা ভাত নিয়ে আয়, খেতে দে আমাকে, ক্ষুধা লেগেছে। যা যা। প্রেমা ভাত আনতে গেল। হালকা খুশিও হলো অনিকের আগের মতো আচরণে। শুধু শুধুই সে ভয় পাচ্ছিল। কেটে গেল আরো 5টা দিন। অনেক শত চেষ্টা করেও তার হৃদয় হরণের দেখা পেল না। কত ছল চাতুরি করলো, কিন্তু সে রমণী বড়ই নির্দয়। দেখা দিল না সে পাশানি। এদিকে ফুল আজ কয়দিন পাশের বাড়ির কল থেকে পানি আনে। সে বাড়িতে মেয়েরা মাটির কাজ করে, মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায়। গঞ্জের মেলাতে সেসব জিনিসের চাহিদা অনেক। এ কাজে সে অনেক পারদর্শী। এই তো কয়েক বছর আগেও তার মাটি দিয়ে বানানো হাতের কাজের প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিল। শখের বশেতে তখন সে এসব করত। গায়ের অনেকে পয়সার বিনিময়ে কিনতেও চাইতো, কিন্তু করিম আলী মেয়ের নরম হাতে সংসার ঘানি টানতে দিতে নারাজ ছিলেন। এত অল্প বয়সে তিনি চাইতেন তার মেয়ে হেসে খেলে নিজের সুখে প্রকৃতির মাঝে থাকুক। এ চাঁদ বদন হাতে কষ্টের আঘাত দিতে চাইতেন না তিনি। অতঃপর বিয়ের পর সে শখকে একেবারে মাটিচাপা দিতে হয়েছিল তার। আজ বহু বছর পর তার কিছু করতে ইচ্ছে করলো, সে শখকে অবলম্বন করে। ধার দেনাতে সংসার টইটম্বুর হয়ে আছে। অতীতের ধার দেনা শোধ করতে করতে সংসারের হাল বেহাল। এখন সে যথেষ্ট বড় হয়েছে। আব্বা নিশ্চয়ই তারা এখন না করতে পারবে না। আর কষ্টের কথা বলে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ারও সাধ্যি নেই আজ, কারণ এই কষ্ট তার এখন নিত্যদিনকার সঙ্গী। তাই সাহস করে আজ সকালেই আব্বার কাছে সে তার ইচ্ছের কথা জানিয়েছে। অনেক কিছুর পর তার আব্বা রাজি হয়েছে, কিন্তু তার জন্য দরকার প্রচুর পরিমাণ মাটির। করিম আলী তার মহাজনের কাছে চাইলেন, তিনি দিলেনও। বেশ উদার তিনি, কিন্তু তার বদলে করিম আলীকে কদিন কম পারিশ্রমিক দেওয়া হবে, আর 2 ঘন্টা বেশি কাজ করা লাগবে। করিম আলী তাতেও রাজি হয়ে গেলেন। মেয়ের শখের কাছে তার এসব কষ্ট নস্যি। দুপুরে খাবার দিতে যাওয়ার সময় একটু একটু মাটি আনবে ঠিক করলো ফুল। গোসল করলো না আজ সে, কারণ মাটির কাজ তো সেই তো ময়লা হয়েই যাবে। কাজ শেষে একেবারেই করবে সে। খাবার পুটলি আজ মাথায় নিয়ে হাতে ওড়া নিয়ে কোমর দোলাতে দোলাতে চলল সে ভুবন মোহিনী। পরনে তার বাসন্তী রঙের কাপড়খানা, লম্বা বিনুনি দুলছে কোমর অবধি। রাসেল এদিক দিয়ে যাচ্ছিল। ফুলকে দেখে সে সহজেই চিনতে পারল। দৌড়ে গেল সে অনেককে খবর দিতে। এদিকে ফুল তার আব্বার কাছে এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে। টুসু আছে সেখানে। করিম আলী ভাত না খেয়ে নিচে জমিটুকু খনন করতে লাগলেন। টুসু মেয়েটা ওড়াতে ফুলের সাথে হাতাহাতি করে মাটি ভরল। করিম আলী মেয়ের মাথায় মাটির বোঝা দিতে চাইলেন না, কিন্তু ফুল তা মানতে নারাজ। সে তার আব্বাকে বলল, তার কাজ সে একা করতে চায়, মাটিও সে একটু একটু করে নেবে। আর তার আব্বা যেন নিজের কাজ করে। এমনিতেই সন্ধ্যার পর পর্যন্ত কাজ করতে হবে ওনাকে। টুসু ফুলের মাথায় মাটির ওড়া তুলে দিল। ফুল সে ওড়া নিয়ে মাঠের পাশ দিয়ে চলল। এদিকে অনেক ফুলের আগমনের কথা শুনে দৌড়ে আসলো এদিকে, কিন্তু ফুল তখন চলে গিয়েছে বাড়িতে প্রায়। আশাহত হলো সে ভীষণ। সে আরেকটু তাড়াতাড়ি আসলে নিশ্চয়ই দেখা পেত। তারই বা উপায় কি ছিল? সে কি জানতো এতদিন পর আবার এ সময় আসবে? সে তো পুকুরে মাছ ধরছিল লুঙ্গি আর ফতুয়া পরে। রাসেলের কাছে ফুলের আগমনের কথা শুনে কোনো মতে পা থেকে কাদাগুলো ধুয়ে দৌড়ে দিয়েছে শুধু। অনেক মাঠের কাছেই বসে রইল। মন তার বেশ খারাপ। তখনই আশার আলো হয়ে দেখা দিল তার কাঙ্ক্ষিত সে রমণী।
ফুলও দেখলো ছেলেটাকে, চিনল সে। এতদিন এর থেকে পালিয়ে বেরিয়েছে সে, আজও কিনা সে সামনেই পড়ে গেল। কেন আবার সে অস্বস্তি বোধ হচ্ছে তার। ফুল মাথা নিচু করে ওড়াটা কাঁধে নিয়ে চলল। অনেক এতক্ষণ নিজের মনোবল স্থির করলো। এ রমণীকে দেখা মাত্রই তার সমস্ত সাহস যেন ফুরিয়েছে, কিছু বলতেই পারল না। পরপর তিনবার ফুল ওর সামনে গিয়ে মাটির ওড়া নিয়ে আসলো, গেল, কিন্তু সে কিছুই বলতে পারল না। না, এই নির্দয় রমণী তার দিকে একটিবারের জন্য তাকিয়েছে। এই ভর দুপুরে বেশ কয়ওড়া মাটি নেওয়ায় ফুলের মাথাটা যেন কেমন ঝিমঝিম করে উঠল। অনেকের সামনে দিয়ে যাওয়ার সময় নিজেকে ঠিক রাখতে চাইল, কিন্তু সে সফল হলো না। এ ছেলের সামনে এসে এসে পড়ে যেতে নিল, কিন্তু ছেলেটা, সে তার মাথার ওড়াটা ধরে ফেলল। ফলে সে ওড়াটার ওপর ভার ছেড়ে দিয়ে পড়ল না। ফুলের হাত পা কাঁপছে ভীষণ, ভয়ে নাকি অস্বস্তিতে তা বুঝল না সে। ছেলেটা তার মাঝে দূরত্ব এক হাত, কারণ ছেলেটা তার মাথার ওড়াটা ধরে রেখেছে নিজের হাত দিয়ে। অনেক বুঝলো ফুল অস্বস্তি বোধ করছে। অনেক আস্তে করে উচ্চারণ করলো, ভয় পাবেন না, আমি আপনাকে অস্বস্তি বোধ করাতে চাইনি। আপনি পড়ে যাচ্ছিলেন তাই ওড়াটা ধরলাম। ফুল কিছু বলল না, চলে যেতে নিলেই অনেক দুহাত দিয়ে সে ওড়া নিজের মাথায় নিল। ফুল এবার বলল, এসব কি করতেছেন? অনেক হাঁটা ধরে আলতো হেসে বলল, করুণা করছি আপনাকে। ভাববেন না বিনিময় ছাড়া আপনাকে করুণা করছি আমি। কোনো এক সময় দরকার পড়লে আপনিও না হয় আমার ওপর এমন করুণা করে দেবেন, শোধবোধ হয়ে যাবে তাহলে। ফুল কথা বাড়ালো না, তার দাঁড়ানোর শক্তি নেই আপাতত, মাথাটা এখনো ঝিমাচ্ছে তার। শুধু বলল না, চুপচাপ হাঁটলো। অনেক আগে আগে হাঁটছে আর ফুল পিছু পিছু। বাড়ির কাছাকাছি আসতেই ফুল পেছন থেকে বলে উঠল, এই যে শুনুন। অনিকের মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গেল, তার পা এগোনোর সাহস হলো না আর। এ ডাকটা যেন তার বুকে তীরের ন্যায় আঘাত হানল। সাধারণ একটা উক্তি, কিন্তু এর ব্যাখ্যা এক শব্দে করা অসম্ভব। অনুভূতি অসামান্য, কেমন আপন লাগলো এই ডাকটা তার কাছে। অনেক কথা বলার ভাষা হারালো যেন, চুপচাপ দাঁড়িয়ে রইল। ফুল সামনে এসে ঘুমটার আড়াল থেকে বলল, গায়ের লোকে মাইয়া লোক আর স্যারারে এক লগে দেখলে কলঙ্ক লাগাইব। আর আগায়েন না, থেমে যান এখানে যতটুকু এগিয়েছেন। অনিকের এ কথাটির মানে যেন দুটো বুঝলো, যেন মেয়েটা তার কথার চালে তাকে এক বাক্যে দুটো লাইন দু অর্থে বোঝানোর চেষ্টা করলো। অনেক কিছু বলল না, মেয়েটার মাথায় মাটির ওড়াটা দিল। ফুলও আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাঁটা ধুলো মাঠের মাঝখান দিয়ে। পেছন থেকে অনেক বলে উঠল, কলঙ্ক লাগবার ভয় আমার নেই। চাঁদের গায়ে তো দু একটা কলঙ্ক লেগেছে, তাতে সমাজের কি আসে যায়? তবু তো সমাজের কাছে সবচেয়ে সুন্দর বস্তুর নাম চাঁদই। ফুল আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াহুড়ো করে এক প্রকার পালিয়ে আসলো সেখান থেকে। চললো আরো 4 দিন। ফুলের বিভিন্ন মাটির আসবাবপত্র বানিয়ে পোড়াতে দিয়েছে, মাটির থালা, মাটির সরা, মাটির কড়াই, আরো কত কিছু। এ কয়দিন অনেক দুবার এসেছিল নানান বাহানায়। অনেকে অনেক কানাঘুষো করছে এসব নিয়ে। ফুলের ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। যে কলঙ্কের বোঝা থেকে সে দূরে ভাগতে চাইছে, কেন নিয়তি তাই তার সামনে বারবার প্রকট করতে চাইছে। আজ বহুদিন পর কলসি কাঁখে নিয়ে চলল সে মাঠের ওপারের কলপারে। তার দৃঢ় বিশ্বাস সেই ছেলেটা ওখানেই আছে, আর তার বিশ্বাস সত্যি হলো। অনেক সেখানে নিয়ম করে দাঁড়িয়েছিল এই আশায়, যদি সে আসে। চারদিকে কেউ নেই, চারদিকে কেউ নেই, কেমন শুনশান জায়গাটা। ফুল আজ কলসি না ভরে অনেকের থেকে একটু দূরত্ব দাঁড়িয়ে আঁচলে মুখ ঢেকে বলল, আমার সমাজের বুলির মেলা ভয়। আমনে কেন? আশেপাশে ঘুরঘুর করেন বারণ করা সত্ত্বেও। অনেক ফুলের কথা জবাবে বলল, বারণ করেছেন? এটা বারণ ছিল বুঝি? বারণ করতে সোজা সাপটা কর্কশ কণ্ঠে বলতে হয়, তা করেছেন বুঝি? ফুল আঁচলের আড়ালের ওই পাশ থেকে আর চোখে তাকিয়ে বলল, রসিকতা করছেন? অনেক হালকা হেসে বলল, ইনিয়ে বিনিয়ে রসিকতা করার অধিকার দিতে চাইছেন বুঝি? ফুল এবার একটু সোজা সাপটা বলল, আপনি আবেগে গা ভাসাইতেছেন। অনেক গামছায় মুখটা মুছে বলল, আবেগ? আবেগের বয়স তো কবেই চলে গিয়েছে। ফুল কণ্ঠে সামান্য তেজ নিয়ে বলল, ছন্ন ছাড়া জীবন থেকে বেরিয়ে আসুন, বাস্তবতা চিনুন। এসব আবেগই মনে হইব তখন আপনার কাছে। অনেক সাথে সাথে জবাব দিল, আজ আমি তো প্রেম প্রণয়ের আর্জি নিয়ে আসিওনি, আমি আপনাকে বিয়ে করতে চাই। ফুলের এবার বেশ রাগ হলো।
এই ছেলেটার উপর যত বেশি, তার থেকে বেশি হলো তার নিজের উপর। কেন কথা বাড়াতে গেল সে? ফুল কলসি ভরল পানিতে, কাকে নিতে নিলে অনিক সে কলসিতে হাত দিয়ে বাধা দিয়ে বলল, আপনি এভাবে উপেক্ষা কেন করছেন আমায়? আমাকে যোগ্য মনে হয় না আপনার কাছে? কথা দিচ্ছি, আমি সমস্ত ছন্নছাড়া চলাফেরা ছেড়ে দেব। আপনি শুধু আশ্বাস দেন যে আমার হবেন আপনি। ফুল এবার তার সমস্ত মেজাজের ওপর তার নিয়ন্ত্রণ হারালো। শাসানো স্বরে বলল, আমি নিজেই যেখানে অযোগ্য সেখানে অন্যের যোগ্য আর অযোগ্যের কি বিচার করবো? আপনি কতখানি চেনেন আমারে? সৌন্দর্যের মায়ায় পড়লে তারে ভালোবাসা কয় না, তারে কয় ক্ষণিকের মোহ, যা একটা সময় চইলাও যায়। অনেক হালকা হেসে বলল, আপনার কেন মনে হলো যে আমার আপনার প্রতি যা কিছু আছে তা ক্ষণিকের মোহ? ফুল হাত উঁচিয়ে বলল, চেনেন আমাকে কতটুকু আপনি? আমার অতীত সম্পর্কে বা গোটা আমি সম্পর্কে কিছু জানেন? তা সম্পর্কে অবগত হইলে এতক্ষণ আমনের এসব অনুভূতি দক্ষিণা বাতাসের হাওয়ার মতোই পালাইতো। অনেক ফুলের কথাতে ভ্রু কুঁচকে বলল, দুঃখিত, আপনার কথার মানে বুঝতে পারলাম না। ফুল একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তবে শুনুন। ফ্ল্যাশব্যাক। দুধে আলতা গায়ের রঙের চাঁদের চাঁদনিতে আরো আলোকিত হয়ে আছে সে মেয়েটা। উঠানে বসে বসে আপন মনে সে উপভোগ করছে সেই দৃশ্য। পারভিন বেগম চাঁদের আলোতে খুদগুলো থেকে পোকাযুক্ত খুদ বেছে বেছে ফেলে দিচ্ছেন, আর চোখে মেয়ের হাস্যোজ্জ্বল মুখখানার দিকে তাকাচ্ছেন। আর ভাবতে লাগলেন, ফুল যখন জন্ম নিয়েছিল সেদিনও পূর্ণিমার রাত ছিল। তার শাশুড়ি সংসারে টানাপোড়েন সহ্য করতে না পেরে সারাক্ষণ সংসারে ঘ্যান ঘ্যান করতেন, কিন্তু ভালোবাসতেন। সে ভালোবাসা ছিল অপ্রকাশিত, কিন্তু টের পেত তা পারভিন বেগম। বিয়ের অনেক বছর পরও সন্তান না হওয়ায় লোকের কত বৎসনা সহ্য করতে হয়েছিল তাকে। লোকে পারভিন বেগমের ছায়াও মারাতো না, পিছে পিছে কত লোকে কত রকমের কথা শোনাতো। কেউ কেউ তো সামনেও বলে বসতো, অলক্ষী নারী। তখন তারা ভাড়া বাড়িতে ছিল। পারভিন বেগমের চাচাতো যা একদিন করিম আলীকে পরামর্শ দিয়েছিলেন আরেকটা বিবাহ করার জন্য। পারভিন বেগম তা নিজ কানে শুনেছিলেন। সেদিন ঘরে এসে তার কি কান্না! তার শাশুড়ি সবটা দেখল। পরের দিনই ওনার স্বামী কেরামত আলীকে খোঁচাতে লাগলেন মাঠের ওপাশে খালপাড়ে যে জমি আছে সেই জমিতে ঘর করার জন্য। কেরামত আলী এ বিষয়ে নাখোশ হলেন। তিনি জানালেন, পয়সা কড়ি নেই এখন, কাজ কারবার নাই, হইব না। স্বামীর অগোচরে ছেলেকে দিয়ে কেরামত আলীকে ঘরে টাকা দিলেন তিনি। একটা বাঁশের চনের কুঁড়ে ঘর উঠল সে বাড়িতে। মাটি কাটলো সবাই মিলে, কিন্তু কেরামত আলী সেসবে ছিলেন না। তিনি বেশ ছন্নছাড়া ছিলেন। সংসার জীবন, সন্তানের প্রতি দায়িত্ব পালনে তিনি ছিলেন বেশ উদাসীন। জমিদারের কর্তার সাথে দিনরাত শুধু বাজি ধরে জুয়া খেলতেন। এ জুয়ার জন্য তিনি তার বাপের দেওয়া পৈতৃক জমিও বেচে দিয়েছেন। আছে বলতে ছিল শুধু ওই মাঠের ধারে জমিটা, আর মাঠে কয় বিঘা জমি। ভরা বাড়ি থেকে আসার পর সে ভরা বাড়ির জমিটাও বিক্রি করে জুয়া খেললেন। এমন করে চলতো তার দিন। মাঝে মধ্যে খেলতে না পারলে বউকে ধরে মারধর করতেন। একদিন কেমন করে যেন কেরামত আলী জেনে গেলেন তার স্ত্রীর জমানো টাকা দিয়েই এই ঘরের কাজ হয়েছে, কিন্তু তিনি জুয়া খেলার জন্য টাকা চেয়েছিলেন আর বলেছিলেন টাকা করি নাই কিছু। সেদিন ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বেশ মারধর করলেন তিনি। পারভিন বেগম শাশুড়িকে বাঁচানোর জন্য গেলেন, শাশুড়িকে আগলে ধরলেন। কেরামত আলী ছেলের বউর গায়ে হাত তুলেন না কখনো, বেরিয়ে গেলেন ঘর থেকে। ফজলুন্নেসা, করিম আলীর মা, কাঁচা বাড়ির চারদিকে তাকিয়ে পারভিন বেগমের হাতটা নিজের মুঠোতে নিয়ে বললেন, অহন আর কেউ খোঁচা দিত না তোমারে বউ, তোমার পোলাপাইন হোক বা না হোক, আমার করিমের বউ তুমিই থাকবা। কিছুক্ষণ চুপ থেকে বললেন, যাও যাও, কাম করো। আমি কি কাম করবো নাকি? বান্দি পাইছো আমারে? আমার শরীর বিষ করে। যাও কামে যাও, মোটো আমারে ভালা ভাববা না। যাও পিরালাপু গিয়া। পারভিন বেগম সেদিন প্রথম অনুভব করলো মায়ের ভালোবাসা, কারণ তিনি জন্ম থেকে মা হারা ছিলেন। এই আদর তিনি কখনো টের পাননি। পারভিন বেগম শাশুড়িকে নিঃশব্দে জড়িয়ে ধরে কাঁদলেন কতক্ষণ। কিছু মাস পরেই জানা গেল পারভিন বেগম অন্তঃসত্ত্বা। সেদিন ফজিলতুন্নেসা অঝরে কেঁদেছিলেন ছেলের বউকে ধরে। 10 মাস পর পূর্ণিমা রাতে পারভিন বেগমের কোল আলো করে মেয়ে সন্তান এলো। সে এত সুন্দর ছিল, আলোতে যেন সারা ঘর আলোকিত হয়ে উঠল আরো। ফজলতুন্নেসা পাশের গায়ের গেরস্থের ঘরে এমন সুন্দর মাইয়া দেখছিল,
কিন্তু 2 দিন পরেই সেই বাচ্চাটা মারা যায়। ফজলুতুন্নেসা ভয়ে কেঁদে উঠলেন হু হু করে। এ চাঁদেরে তিনি হারাইতে চান না। কোলে নিয়ে কত যত্ন করতে লাগলেন। বাইরে আয়না চাঁদের আলোতে কেরামত আলী আর করিম আলীরে দেখাইল। নাম রাখা হলো তার ফুল। দিন দিন যত বাড়তে লাগলো, এ ফুল যেন ফুলের ন্যায় কোমল স্নিগ্ধ আবরণ ধারণ করতে লাগলো। দাদির সাথে তার সবচেয়ে বেশি ভাব হলো। কেরামত আলী প্রথম প্রথম মেয়ে বলে কোনোদিন কোলে নিয়েও দেখেননি নাতনিকে, কিন্তু ফুলের যখন 3 বছর, তখন প্রথম কোলে নেন নাতনিকে। তিনি সব বাজে আড্ডা ছেড়ে দিলেন। ততদিনে খুব দেরি হয়ে গেল। জমিদারের কর্তার কাছে প্রায় 25,000 টাকার ঋণ হয়ে গেল ওনার। কাজ করতে লাগলেন, কিন্তু পারিশ্রমিক যা পেতেন তার তুলনায় তার ধার দেনা ছিল অতি নগণ্য। দেশে যুদ্ধ লাগলো, পালিয়ে পালিয়ে থাকতে হলো বউ নিয়ে। কেরামত আলীকে জমিদারের কর্তা জানালেন তার পাওনা টাকা তিনি মাফ করে দিয়েছেন করিম আলীকে। করিম আলী সেদিন সিদ্ধান্ত নিলেন যুদ্ধ যাবেন, দেশের হয়ে লড়বেন। লড়াই করতে বের হলেন 2 বন্ধুতে মিলে, কিন্তু ফিরে এলো না কেউই। নদীর ধারে তাদের লাশ মিলল। তখন ফুল ছিল অবুঝ, কিন্তু তবুও মেয়েটা খুব কাঁদল। ওনার মৃত্যুর 8 মাস পর আকস্মিকভাবে ফজলতুন্নেসাও মারা গেলেন। চলে গেলেন ফারবিন বেগমকে একা করে দিয়ে। মায়ের মতো একজনকে হারিয়ে ফারবিন বেগম দিশেহারা হয়ে গেলেন, দুঃখ বেদনায় জর্জরিত হয়ে গেলেন। তখন দ্বিতীয়বারের মতো জানলেন তিনি সন্তান সম্ভবা। 10 মাস 10 দিন পর ফয়সাল এলো। ফুলও বড় হতে লাগলো। প্রকৃতির মুক্ত বাতাসে নিজেকে বিলীন করে দিতে লাগলো সে। অস্বাভাবিক মাত্রায় ভুবন মোহিনী গোলাপের ন্যায় সৌন্দর্য ছড়াতে লাগলো নিজের। ফারবিন বেগম মেয়ের ডাকে কল্পনার জগৎ থেকে বেরোলেন। ঘরে গিয়ে ভাত আর মরিচ দিল। খাওন ঘরে আর কিছু নাই। কাম যা করে তা দিয়ে সংসার চলে না। ফয়সালের স্কুলে দিয়েছেন, সে 3 ক্লাসে পড়ে হন। ফুলের বয়স তখন তার 13তে ঠেকেছিল, কিন্তু গায়ের শরীরের গঠন যেন সদ্য কিশোরীতে পা দেওয়া নারীর মতোই, যদিও কেউ কখনো সেরকম করে তার দেখা পায়নি। কি মাঠের ধারে ঝড়ের দিনে ছাগল শিশু আনতে গিয়ে মাথার ঘুমটা সরে গিয়ে নজরে এলো সে সবার। এই মেয়ের সৌন্দর্যের ডাক ছড়িয়ে গেল কয়েক গ্রাম। ফারবিন বেগম মেয়েকে নিয়ে খুব ভয়ে থাকতে লাগলেন। শত হলেও মাইয়া মানুষ, যদি কেউ কুনজর দেয়। লুকিয়ে বাঁচিয়ে রাখতে লাগলেন মেয়েকে, কিন্তু নিয়তিতে হয়তো অন্য কিছু ছিল। দীর্ঘ 1 মাস রোজা রেখে ঈদের খুশিতে নতুন কাপড় পরে মুক্ত পাখির ন্যায় বহুদিন পর ডানা ঝাপটাতে লাগলো সে। কোমরে তার বিনুনি দুলছে। সে ফুলের ওপর লোলুপ দৃষ্টি পড়ল এখানকার জমিদার বাড়ির ছোট ছেলে আহনাফ পাটোয়ারির। পূর্বপুরুষদের দাপটে গায়ের দরিদ্র লোকদের উপর সে অত্যাচার করত। পয়সা দিয়ে রক্ষিতা কিনে নিজের প্রাসাদে তুলত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ত সবাই। আহনাফ পাটোয়ারি এগিয়ে গিয়ে ফুলের গায়ের আঁচল টেনে ধরল ভরা জনসমাজে। লোকে তাকিয়ে দেখল, সেদিন কেউ এগিয়ে আসলো না। ফুল কান্নারত কণ্ঠে আকুতি মিনতি করল, কিন্তু আহনাফ পাটোয়ারি আঁচল ছাড়ল না। ফারবিন বেগম জটলা দেখে ওদিকে আসলেন। লোকমুখে কোনো রকম শুনতে পেলেন করিমের সেরি। ভদ্রমহিলা ঝাঁপিয়ে পড়লেন সেখানে। মেয়েকে নিজের আঁচলে ঢাকলেন, দাঁত দিয়ে কাপড়ের আঁচল ছিঁড়লেন। আহনাফ পাটোয়ারির হাত থেকে জোর জবরদস্তি করে আঁচল ছিঁড়ে নিলেন। আহনাফ পাটোয়ারি জনসম্মুখে ফারবিন বেগমকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললেন। আরো খারাপ কিছু করা তার উদ্দেশ্য ছিল। ফুলের হাত আবারও ধরতে নিলেই গায়ের মোড়লরা আটকালো। সেদিন বাড়িতে এসে ফারবিন বেগম মেয়েকে ঘরে নিয়ে নিজের ভিতরে বসে রইলেন। লুকাতে চাইলেন মেয়েকে, যেন ছেড়ে দিলে সোনার চান্দারে কায়রা নিব কেউ। ফয়সাল স্কুল থেকে এসে দেখলো তার আব্বাই বাইরে দাঁড়ায় আছে মাথা নিচু কইরা। উঠানে আরো একদল লোক এসেছে। ফয়সাল অবাক চোখে সেদিন দেখলো সব। আহনাফ পাটোয়ারি দলবল নিয়ে এসেছেন তার বাবার পাওনা টাকা নিতে। করিম আলী বলল, হ্যাঁ টাকা তো মাফ করে দিছিল আমনের আব্বাই। আহনাফ পাটোয়ারি তা মানল না। তিনি প্রমাণ চাইলেন, কারণ মুখের কথা মানতে তিনি নারাজ। তিনি দাবি করলেন করিম আলী মিথ্যে বলছেন, এই মুহূর্তে সে টাকা দিতে হবে। করিম আলী হাতে পায়ে ধরল, কিন্তু কাজ হলো না। অবশেষে আহনাফ পাটোয়ারি জানায় করিম আলী মাইয়ারে তার কাছে বিয়া দিলে সে এ টাকা মাফ করব। করিম আলী কাঁদলেন ভীষণ, বললেন এ বছরের মধ্যে যেমনি হোক এ টাকা শোধ দেবেন। কিন্তু কিছুতেই রাজি হলো না। ফয়সালটা তখন 9 বছরের। সে কিছু না বুঝলো তেমন অবুঝও নয় সে।
স্কুলের বইগুলো উঠানে রেখে বলল, আমি আর আব্বাই দুজনেই কাম করে টাকা দিয়ে দিমু আমনেগো, আমার আপারে নিয়েন না আমনেরা। গায়ের আরো মেয়েজিরাও এসেছিল, আরো অনেকে এলো। তারা সবাই জানে আসল ঘটনা কি হয়েছিল। মেয়েটা নির্দোষ, তবু কলঙ্কের দাগ ফুলকেই দেওয়া হলো। চিচি করতে লাগলো তারা। মোড়লের কথা অনুযায়ী আহনাফ পাটোয়ারি জোর করে বিয়ে করে নিয়ে গেল ফুলকে, কিন্তু টাকার শোধ দিল না। সে টাকার জন্য রোজ মারধর করত। ফয়সালটার পড়ালেখা শেষ হলো, আব্বাই আর ফয়সাল মিলে সে টাকা একটু একটু জোগাড় করত। কিন্তু আহনাফ পাটোয়ারি জানালো তার যৌতুকও লাগবে, না পেলেই মারত, ঘরের পরনারী আনতো। ফুলের একটু সুখের জন্য তার আব্বা আর ভাই মিলে মাথার ঘাম পায়ে রোজ ফেলতো, কিন্তু নিয়তি বড় নির্দয় ছিল। সে সুখ জুটল না মেয়েটার কপালে, বিনিময়ে ফুল ধরল ধৈর্য। ঘরে নতুন কেউ এলো, তারও ধৈর্য ফুরালো। সবটুকু বলে ফুল একটা দীর্ঘশ্বাস নিল। অনেক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এ মেয়ের দিকে, মনটা ভাঙছে তার নিঃশব্দে। ফুল অনেকের দিকে একবারও তাকালো না। কলসিটা কাকে নিয়ে অনেকের পাশ দিয়ে চলে যেতে লাগলো। অনেক কিছু বলতে নিলেই ফুল তাকে চুপ করিয়ে দিয়ে নিচে বলে উঠল, আবেগকে প্রশ্রয় না দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। আমি তো নিত্য মরা, আমি নিশ্চয়ই চাইবো না কেউ আবার ক্ষণিকের মোহেতে পড়ে আমাকে আবারও মেরে দিয়ে যাক। নিজের আবেগকে সামলে নিন বলে চলে আসলো সেখান থেকে। পিছনে ফিরে একটিবারের জন্য তাকালো না। মেয়েটা ভীষণ তাড়াহুড়ো করে হাঁটছে, যেন ষাঁড় তাড়া করেছে তাকে। ঘরের দোরের কাছে কলসিটা রেখে মাটিতে ধপ করে বসে রইল। কেন জানি অস্বস্তি হচ্ছে ভীষণ। মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু ওই স্যারার লগে তো তার এমনিও কিছু নাই, না কোনোদিন হবারও। শীত পড়েছে তো ভীষণ, তাই হয়তো শরীরটা ঝিম মেরে গিয়েছে, এ বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো ফুল। পারভিন বেগম উঠানে পিড়িতে বসে বসে খুদ বাঁচতে বাঁচতে মেয়ের দিকে তাকাচ্ছেন। এলোমেলো দৃষ্টিতে একদিকে চেয়ে আছে ফুল। পারভিন বেগম মেয়ের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে ফুল, ক আমারে, কেউ কিছু কইছে তোরে? ফুল আনমনে হেসে বলল, সে তো কেউ না কেউ রোজই বলে, কিন্তু জানো মা, আমি কিছু কইবার পারি না তা করে। কিন্তু জানো, আমার মেলা খারাপ লাগে। কেন কইতে পারি না আম্মা? পারভিন বেগম মেয়ের পাশে বসলেন, দৃষ্টি মেলালেন শীতে নিভু নিভু রোদে ভরা আকাশের দিকে। কত শত মেঘের খেলা। কিছুক্ষণ পর পর রোদ মেঘের নিচে চাপা পড়ে যাচ্ছে, তবুও দেখতে বেশ ভালোই লাগছে। একটু উষ্ণতা পাওয়ার আশায় সবাই যেন এতেই সন্তুষ্ট। পারভিন বেগম আকাশের পানে তাকিয়ে বললেন, আমরা দিন আইনা দিন খাওয়ানোর লোক, আমগো জবাব দিতে হইলে পায়ের তলার মাটিরে শক্ত হন লাগবো, তাই পারি না আমরা, বলে আঁচল দিয়ে মেয়ের মুখ মুছিয়ে দিলেন। তার পুরাতন ছেঁড়া রং ফ্যাকাশে হওয়া আঁচলে ফুলের ওই ফকফকা মুখখানা যেন বামুনের ঘরে চাঁদের মতোই লাগছে। এ প্রবাদ যেন এই দৃশ্যের জন্যই যুগ যুগ ধরে আবহমান হয়ে চলেছে। পারভিন বেগম হু হু করে কেঁদে উঠলেন। ফুল তার আম্মার দিকে তাকালো, কখন যে তারও চোখের পানি গড়িয়ে মায়ের আঁচলখানায় পড়তে লাগলো টেরই পেল না। মা মেয়েতে কাঁদছে, খুব কাঁদছে, পাল্লা দিয়ে যেন কাঁদছে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করলো না কেন কাঁদছে। এই জিজ্ঞাসা করার প্রয়োজনও হয়তো নেই, কারণ হৃদয়ের সাথে হৃদয়ের বোঝাপড়া করা আছে সে শৈশবকাল থেকে। অন্তত এই কান্নার মানে আলাদা করে দুটো অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে হবে না। এই কান্না প্রকাশ করার জন্য অন্তর থেকে নির্গত এক দীর্ঘশ্বাসই যথেষ্ট। পারভিন বেগম নিজের কালশিটে ধুলো পড়া হাতে মেয়ের মাথায় বুলিয়ে দিয়ে বলল, পরের জনম কইতে নাকি কিছু নাই, হের পরেও কই তোরে, যদি কোনোদিন পরজন্ম হয়, তুই এই করিম আলী সনের ঘরে জন্ম হইস না। তোর মতো সান্দেরে যেন আল্লাহ এক রাজা বাচ্চার ঘরে দেয়। এ করিম আলীর ফিকে ঘরে এমন চান্দেরে মানায় না। ফুল পারভিন বেগমের নিজের মাথায় রাখা হাতটা চেপে ধরে বলল, আমি প্রতি জনমে এই করিম আলী আর পারভিনের ঘরেই ফয়সালের আপু হয়ে জন্ম নিতাম চাই। কিছুক্ষণ পর একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলল, একদিন সব ঠিক হয়ে যাইব আম্মা, বলেই ঘরের ভেতর চলে গেল। এদিকে অনেক বুকের ভেতর এক সহস্র পরিমাণের চেয়েও বেশি হাহাকার নিয়ে ঘরে এসে লম্বা করে শুয়ে রইল। চোখটা বুঝতেই চোখের সামনে বারবার ফুলের মুখটাই ভেসে আসছে তার। এ নিশ্চিত মোহের মায়া না। ওই মেয়েটা কেন তাহলে এই যুক্তি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়? বারবার এই যুক্তি দিয়ে ছুটে পালিয়ে যায় পেছনে ফিরে, একটি বারের জন্য তাকিয়ে করুণ অবধি করে না। কি নির্দয় হৃদয় হরণী! ভালোবাসা কি শুধুই ক্ষণিকের মোহ? অবশ্যই না।
তাহলে এত এত দম্পতি এত বছর একসাথে আছে কিভাবে? কিভাবে আছে? ওই মাথামোটা রমণীকে কে বোঝাবে তা? অনেক এপাশ ওপাশ করে শুলো, কিন্তু তবুও চোখে বিন্দুমাত্র ঘুমের আঁচড় পড়ল না। অনেকের মা ছেলের গতিবিধি লক্ষ্য করছেন কদিন যাবৎ, ঘরে আসছেই না। যদিও বা আসে অবেলায় বসে থাকে পড়ার টেবিলে, অল্প সময় নিয়ে কিসব লিখে বেরিয়ে যায় ছুটে। না খাওয়া বাদ দিয়ে কোথায় যে থাকে। নুরুন্নাসা বেগম ঝাড়ু হাতে নিয়ে রুমে ঢুকলো। রুমের আনাচে কানাচে ঝাড়ু দিল। অনেক একটা টু শব্দও করলো না। নুরুন্নাসা বেগম ছেলের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, শরীর খারাপ লাগে তোর? কপালটা তো গরম লাগতেছে, জ্বর আসলো কিভাবে? অনেক মায়ের হাত চেপে ধরলো, কিন্তু কিছু বলল না। মায়ের কোলে মাথা রেখে চোখ বুজলো। অতঃপর কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। নুরুন্নাসা বেগম কিছু বললেন না আর, কিন্তু ছেলের এই দশা নিয়ে তিনি বেশ চিন্তিত। রাতে বেশ জ্বর এলো, গা কাঁপিয়ে ছেলেটার। প্রেমা বসে বসে মাথায় জলপট্টি দিচ্ছিল। অনেক জ্বরের ঘোরে হঠাৎ প্রেমার হাত ধরে বলল, ফুল। কিছুক্ষণ পর আবারও বলল, ফুল। প্রেমার ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। শরীরের পশম কাটা দিয়ে গেল। বুকের ভেতরে যুদ্ধ লেগে গেল যেন তার। অনবরত হৃদকম্পন হতে লাগলো। অনেক সেভাবে হাত ধরে রেখেছে প্রেমার শক্ত করে। প্রেমা কাঁপা কাঁপা গলায় অনেকক্ষণ যাবৎ চেষ্টার পর উচ্চারণ করলো, আমি প্রেমা। দুটো শব্দ অনেকের কানে যেতে অনেক নিঃশব্দে হাতটা ছেড়ে দিল। প্রেমা নিজের সে হাতটা আরেক হাত দিয়ে ধরলো। এরপর অনেকের দিকে আর চোখে তাকালো। জ্বরের ঘোরে চোখ অব্দি মেলতে পারছে না অনেক। প্রেমা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ছুটে এক দফা পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে গেল ঘর থেকে। চাঁদের আলোতে পুকুর পাড়ে গিয়ে বসলো। আবারও মনে পড়ে গেল, ঠোঁট জোড়া কেঁপে কান্না আসলো তার। প্রেমার চোখ থেকে একটু পানি না পড়তে নাক মুখ লাল হয়ে যায়। কান্না করতে লাগলো চাঁদের আলোতে বসে বসে। কল্পনার রাজ্যে যার সর্বক্ষণ বিচরণ, তার হৃদয়ে অন্য নারীর বসবাস, এ সত্যি কি করে হজম করা যায়? প্রেমা কান্না বন্ধ করতে চাইল, কিন্তু পারল না। আরো কান্নার বেগ বেড়ে গেল। কিছুক্ষণ পর রুমে গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল। প্রায় 2 মাস চলে গিয়েছে। এ কয়দিন অনেক চেষ্টা করেছে ফুলের সাথে যোগাযোগ করার, কিন্তু কিছুতেই সে সফল হতে পারেনি। এখন আর রাস্তাও দেখা যায় না তাকে, মাঠের ধারেও দেখা যায়নি। এদিকে ফুলগঞ্জের বাজারে করিম আলীকে দিয়ে নিজের তৈরি মাটির জিনিসপত্র পাঠিয়েছে এতদিন। বেশ ভালোই দাম পেয়েছে, সবাই পছন্দ করেছে বেশ। এর হাতের কাজের আগে থেকে জরিমালা বাহার। ফুল টাকাগুলো গুনে দেখলো, পরপর 3বার, মোট 2640 টাকা আছে। করিম আলীকে সেধেছিল সে টাকা, কিন্তু করিম আলী নেয়নি। মেয়ের পরিশ্রমের টাকা দিয়ে তিনি সংসার চালাতে নাখোশ হলেন। মেয়ের এই টাকা দিয়ে তিনি মেয়েকে নিজের মতো করে খরচ করতে বলেন। সুন্দর সুন্দর জামা কিনতে বললেন, যা তিনি দিতে পারেননি মেয়েকে। তিনি বা করবেন কি? অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। ফুল টাকাটা হাতে নিয়ে বাইরে নিয়ে তার আব্বার হাতে দিয়ে বলল, এইখান থেকে 2000 জমিদার বাড়িতে দিয়াইবা, আর কইবা বাকি 7000 টাকাও শীঘ্রই পাঠায় দিমু। এ টাকার লাইগে আমার বাপের ঘরে যেন কোনো কুকুর বেড়াল না পাঠায়। আমরা মানুষের জাত, এমন কুকুর বেড়াল দেখলে ঘেন্না লাগে। এগুলা মনে কইরা কইবা আব্বা, আর বাকি 640 টাকা দিয়ে ঘরে বাজার আনবা। রমজান মাস তো প্রায় শেষ হয়ে গেল, একবেলা অন্তত ব্যাকে মিল্লা বুট মুড়ি মাখা খামুনে। করিম আলী সেভাবেই হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। শুধু এক বাক্য উচ্চারণ করলেন, তোমার এই ঋণ কোন জন্মে শোধ করব আম্মা? কোন পুণ্যের খাতিরে আল্লাহ আমার আম্মার মতো আরেকজন আম্মা আমারে দান করলো? ফুল হাসি মুখে বলল, তুমি নয় আব্বা, আমি হয়তো কোনো পুণ্যের কাম করছিলাম, তাই আমার আব্বার ঘরে আমি জন্ম নিছি। যাও আব্বা, দুপুরের পরে রান্না বসামো। করিম আলী গেলেন মাঠের মাঝখান দিয়ে বাজারের উদ্দেশ্যে। আর 7 দিন পরে ঈদ। ফয়সাল তার আপাকে পরখ করেছে এ কয়দিন। আপা কত কষ্ট করে মাটি দিয়া কত কিছু বানায়া বাজারে নিয়া আব্বারে দিয়া বেচে। সব টাকা ধার দেনা শোধের জন্য রাইখা দেয়। নিজের জন্য আইসে অবধি এক সুতা বস্ত্রও কিনে না। কেমন রং ছাড়া ফ্যাকাশে জামা পরে। ফয়সাল সেদিনও দেখছে গেরস্তের বাড়ির মেয়েরা গ্রামের বাজারে গিয়া কাপড় কিনছে। ফয়সালেরও খুব ইচ্ছা হইল তার আপুরও নতুন কাপড়ে দেখতে। তার আপু কেন এভাবে থাকবে? সে তো ভাই, তারও তো দায়িত্ব আছে। ফয়সাল আজ 2 দিন আগে থেকে ক্ষেত কোপানোর কাজ করে। কোদাল দিয়ে ভোর হওয়ার আগ থেকে কাজ শুরু করে। সূর্য পুরো মাথার উপরে আসলে এ কাজ বন্ধ করে। আর বাকি সময়
সব সময়কার মতোই কাজ সন্ধ্যা পর্যন্ত করে। চলে গেল আরো 5টা দিন। ফুল খেয়াল করলো ফয়সাল খাবার না খেয়ে উঠে চলে যায় ভোরের আলো ফোটার আগে। আজ একটু দেরি হয়ে গিয়েছে তার। কোদালটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। ফুল ঘুমটা টেনে ভাইয়ের পিছন পিছন গেল। গন্তব্যের কাছে পৌঁছাতেই ফুল দেখলো বড় এক জমিতে তার ভাই মাটি কোপাচ্ছে। হাতটা বারবার নিজের লুঙ্গির সাথে ঘষে আবারও কোদাল ধরে। সম্ভবত হাতে ফোসকা ফুটেছে ছেলেটার। ফুলের চোখ মুখ ভেঙে কান্না এলো। নিঃশব্দে সে স্থান ত্যাগ করলো। দৌড়ে উল্টো রাস্তা ধরে বাড়ি যেতে নিলে মেম্বারের পোলা হাসেমের সামনে পড়ল সে। ফুল দাঁত মুখ খিচিয়ে আশেপাশে তাকালো। চারদিকে জনমানব শূন্য এলাকা। বাঁশঝাড়ে কাক কাকা করছে। এখানে চিৎকার করলে আওয়াজ শোনা যাবে না। ফুল পাশ কেটে চলে যেতে নিলে হাসেম হু হু করে বিশ্রী হেসে বলল, আজ কই পালাইবা আগুন সুন্দরী? এ সুযোগ হাতছাড়া করলে আমার জীবন বৃথা হইব। মেয়েটা মন থেকে যতই শক্ত হোক না কেন, কিন্তু সে একজন মেয়ে মানুষ। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। এ ধারণা তার একার নয়, নয়তো এ গায়ের প্রতিটি মেয়ে বউদেরও। মাইয়া মানুষের ইজ্জতের মেলা দাম। তাই তো কোনো কিছু হয়ে গেলে দোষ না থাকলেও সেই ঘুরে ফিরে মাইয়া মানুষের উপরই আইসা সমস্ত দোষ পড়ে। তাই মাইয়া মানুষেরও উচিত সবার নজরের অগোচরে চলা। নিঃশ্বাসের শব্দও যেন তাদের কেউ না শোনে। ঘোমটার আড়ালে থাকুক বা মায়ের আঁচলের তলে, যেমনি হোক না কেন নজর পড়লেই দোষ। তবে নজরদাদার নয়, যার ওপর নজর পড়ব তার দোষ। এই গায়ের এইটাই নিয়ম নীতি। তাই তো গায়ের একটু দূরে বিদ্যালয় থাকা সত্ত্বেও কোনো মেয়ে মানুষদের অভিভাবকরা পাঠাতে নারাজ। ছেলেরা খেতে কাজ করে নিজের খাবার জোগায়, আর নারীরা একটু মাথা তোলাম হওয়া মাত্রই তাদের বিবাহ দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, তাদের সুরক্ষার জন্য হলেও। আর যদি দু একজনের কপাল মন্দ হয়, তাহলে তাদের জন্য হয়ে ওঠে এ জীবন দুর্বিষহ। যা ঘটেছে মালির কন্যা ফুলের বেলাতে। ফুল কাচুমাচু হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। নীলাভ চোখের মণিগুলো এদিক ওদিক চাহনি ঘোরাতে লাগলো। সে চাহনিতে রয়েছে ভয়ের আভাস। এই ভয় আজ এক নারীর অসহায়ত্বের। হাসেম বেশ খুশি হলো মনে মনে ফুলের এমন ভয় পাওয়া দেখে। এই আগুন সুন্দরীরা একবার ছুঁয়ে দেখার তার মেলা দিনের শখ। এ গায়ের চারকুলো এমন করাক সুন্দরীর দেখা মিলে না বললেই চলে। কিন্তু এই মাইয়ার আবার বেশ নাকড়া দেখায়। নাইলে এতদিন ধরে আশেপাশে সে ঘুরঘুর করছে, একটা বারের জন্য তাকায়নি। এই তো সেদিন হাসেম তার বাপের দিয়া বিয়ার সম্বন্ধ পাঠাইলে মাইয়ার জন্য, কিন্তু মাইয়ার বাপে রাজি হইল না। সে থেকে বেশ ক্ষোভ তার। হাসেম হু হু করে হেসে বলল, তোমার বাপেরে বললাম বিয়া করুম আমি, কিন্তু হ্যাঁ নাকি আমার বাপের মুখের ওপর না করে দিছে। এটা কি ঠিক হইল কও? আমার মতো যোগ্য পাত্ররে অপমান করলো। বলে হাসেম 2 কদম এগিয়ে আসলো। ফুল তা দেখে 4 কদম পিছিয়ে গেল। ফুল কান্নারত কণ্ঠে বলল, আমারে যাইতে দেন। আমনের লগে আমার কোনো শত্রুতাও নাই। আল্লাহ দোহাই যাইতে দেন আমারে। হাসেম এদিক ওদিক তাকিয়ে বলল, আগুন সুন্দরী গো, শত্রু বানাইতে শত্রুতা লাগে না। তাগো রূপই তাগো সবচেয়ে বড় শত্রু। ফুল উল্টো দিকে দৌড় দিতে লাগলো আর কিছু না বলে। ফুলের পরনে রংচটা সালোয়ার কামিজ, জায়গায় ছিঁড়েও গিয়েছে। তার মা সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছেন। খালি পায়ে দৌড়াচ্ছে মেয়েটা। পায়ে কাটা বিঁধল। কাটা পায়ের তালুতে ঢুকে রক্তারক্তি অবস্থা। সারা রাস্তা রক্তে রাঙা পায়ের ছাপ। ফুল একটুখানি থামতে গেলে হাসেম তার চুলের মুঠিতে চেপে ধরল। এরপর বলল, বিয়া করতে চাইছিলাম হুনলি না, এবার দেখুম কেমনে সমাজে মুখ দেখাস। খুব দেমাক না? বলে ফুলকে টানতে লাগলো। হঠাৎ কোত্থেকে যেন কেউ একজন এসে হাসেমকে পেছন থেকে লাথি দিল। হঠাৎ অনাকাঙ্ক্ষিত হামলায় টাল সামলাতে না পেরে হাসেম উপর হয়ে পড়ল। ফুলও পড়ে গেল। চুলের খোপা খুলে গিয়েছে তার। পড়ে যাওয়াতে সমস্ত চুল মুখের সামনে এসে আছড়ে পড়ল তার। চুলগুলো সরিয়ে কান্না জড়িত ভেজা চোখের নীলার মণি চাহনি দিয়ে মেয়েটা দেখল এই মুহূর্তে দীপ্ত শিখার মতো উজ্জ্বল হয়ে আসা আগন্তুককে। অনেক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ফুলের দিকে। পরনে তার ফতুয়া আর লুঙ্গি, গলায় গামছা ঝুলিয়ে রাখা, লুঙ্গির সাথে কোমরে বাঁশি গুজে রাখা। বাঁশঝাড়ের মাঝামাঝি জায়গায় তারা বর্তমানে অবস্থান করছে। চারদিকে কাক কাকা করছে। দূর থেকে শিয়ালের ডাকও ভেসে আসছে। হাসি মুঠিয়ে অনিকের প্যাট বরাবর লাথি দিল। অনেক 2 কদম পিছিয়ে গেল। লাথিটা তার জোরেই লেগেছে। ফুল ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। কাঁদছে মেয়েটা। সে চাইলেই এখন দৌড়ে পালাতে পারত,
কিন্তু সে দৌড়ালো না। লোকটা তার হয়ে লড়ছে, সে অকৃতজ্ঞের মতো পালাবে না, কিন্তু কিছু করতেও পারল না। সে ভীষণ ভীত। অনিক হাসেমকে ফের গিয়ে নাক বরাবর ঘুষি দিল, হাত মুচড়ে ধরলো। হাসেম এসে ভাঙা হাতটা কিছুক্ষণ আগেই হলো ভালো হয়েছে, এখনই আবার আঘাত পাওয়া সে ব্যথায় কুঁকড়ে উঠল। অনিককে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিচে কোনো মতো দৌড়ে পালালো। ধাক্কাতে অনেক পাশে গিয়ে পড়ল, কিসের যেন একটা কাচের ভাঙা টুকরো ছিল সেখানে। সে কাচের টুকরোতে তার হাতটা কাটলো, বেশ ভালো ঘাই হলো, রক্ত বের হচ্ছে রীতিমতো। ফুল এগিয়ে গিয়ে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে। অনেক সে কথার উত্তর না দিয়ে বলল, নিজের জন্য লড়াই করতে মনে জোর না থাকুক, অন্তত গলার জোর তো আছে। চেঁচালেন না কেন? শকুনকে খুবলে খাওয়ার পথ খুঁজে দিচ্ছেন? ফুল সাথে সাথে বলল, চেঁচিয়েছি, কিন্তু এত সকালে কেউ আসেনি। আর আপনারে ধন্যবাদ আমার বিপদে আগায় আনের লাইগা। ফয়সালটা থাকলে এত কিছু হতো না। ফুলের এমন কথা শুনে অনিকের মাথায় আরো রক্ত উঠে গেল। সাথে সাথেই বলল, যখন আপনি ওর সামনে পড়েছেন তখন থেকে আমি সবটা দেখেছি, গাছের আড়ালে দাঁড়িয়ে। ফুলের এক মুহূর্তের জন্য অনিককে খুব কথা শোনাতে ইচ্ছে হলো। লোকটা তার বিপদ দেখেও এতক্ষণ দিব্যি আড়ালে থেকে মজা নিচ্ছিল। ফুল তেতে উঠে বলল, একটা মেয়ের এমন পরিস্থিতিকে দেখে মেলা খুশিতে আসছিলেন তাই না? যাকে পছন্দ করলেন সে যখন রাজি হইল না, তয় তারে এখন আরেকজনের কাছে অপদস্থ হইতে দেখা মজা লাগতেছিল আপনার? অনেক সাথে সাথে জবাব দিল, আপনার এই পরিস্থিতির জন্য 100%-এর 80% আপনি নিজেই দায়ী। ফুল বলল, মেয়ে হয়ে জন্ম নেওয়াতে সব পরিস্থিতির জন্য নিজে দায়ী হয়ে গেলাম? অনেক নিজের রক্তাক্ত হাতটা চেপে ধরে বলল, আপনি আমাকে সেদিন জানালেন আপনার অতীতের কথা, সে খাতিরেই বলতে বাধ্য হলাম। আজ আপনার চিন্তাধারা দেখে আপনার সাথে আসলে অন্যায় হয়েছিল। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে জোর জবরদস্তি করে সম্মানহানি করে নিজের করে নেওয়াটা আসলে অন্যায় ছিল। কিন্তু আপনি যখন সংসার শুরু করলেন, দেখলেন যখন সে সংসারে আপনার জন্য না কোনো সম্মান, না কোনো ভালোবাসা, না কোনো ভরসা ছিল, দিনের পর দিন লাঞ্ছিত হলেন কেন? সেদিন প্রতিবাদ করলেন না কেন? জোর গলায় নিজের পক্ষ নিয়ে লড়তে পারলেন না? যদি একটু পদক্ষেপ নিতেন, হয়তোবা সে আপনার মূল্য বুঝতো। যদি তা নাও হতো, অন্তত আত্মতৃপ্তি পেতে নিজেরটা নিজে। আর সে ছিল অন্য নারীর প্রতি আকৃষ্ট। তাকে হাজার চেষ্টা করেও আপনি সংসার বিমুখ করতে পারতেন না। ভালোবাসা বাঁচে ভরসা, সম্মান, বিশ্বাসে, যা কোনোটাই পাননি আপনি। কেন সব সহ্য করে গেলেন? আপনার কারণে তারা আরো সুযোগ পেয়েছে। নরম মাটি পেলে সবাই গায়ে মাখতে চায়। আর দ্বিতীয়ত, তখন থেকে এখন পর্যন্ত আপনার প্রতিনিয়ত শকুনের নজরে পড়তে হচ্ছে। আমি প্রথমে আসিনি কারণ আমি চাচ্ছিলাম আপনি নিজেকে রক্ষার্থে প্রতিবাদী হয়ে উঠুন, নিজের পক্ষ নেন, কিন্তু আপনি তা করলেন না। উল্টো নিজের দুর্বলতা প্রকাশ করলেন। কেন আপনাকে বাঁচানোর জন্য সবসময় ফয়সাল বা আপনার বাবা বা আমার মতো কাউকে আসতে হবে? নিজের জন্য লড়াই করতে শিখুন। যে হাত একবার বাজে ইঙ্গিতে আপনার দিকে এগিয়েছে, সে হাত কেন অক্ষত রাখবেন সমাজের ভয়ে? সে তো বাতাসের মতো রোজ তারা তাদের পালাবদল করে। যখন যেদিকে তাদের সুবিধা তারা সেদিকেই যাবে। আপনি ভালো করলেও তার সমালোচনা করবে, না করলেও করবে। তাহলে তাদের কথা ভেবে নিজের জন্য লড়াই করতে ভুলে যাবেন কেন? আপনি শুধু একবার নিজের পক্ষ নিন, তাহলে দেখবেন একজনকে দেখে বাকি 10 জন নিজের পক্ষ নেবে। এতক্ষণ যা কিছু বললাম খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি না পারেন তাহলে আবার এমন পরিস্থিতিতে পড়বেন, না হয় এ অনেক আপনার জন্য আবারও নিজের রক্ত ঝরাতে চলে আসবে। বলেই থামলো ছেলেটা। এদিকে ফয়সালের মনটা কেমন কেমন জানি করছিল আজ। কাজটা শেষ করেই ভাবলো ঘর থেকে একবার ঘুরে আসবে। গরম ভাত খেয়ে একেবারে কাজে ধরবে সন্ধ্যা পর্যন্ত। বেশ কিছু দূর এগোতে এসে দেখলো তার আপুর মতো কাউকে দেখা যাচ্ছে, সম্ভবত কাঁদছে। পাশে একজন ছেলে দাঁড়িয়ে আছে। ফয়সাল কোদালটা হাতে নিয়ে দৌড়ে গেল সেখানে। কাছে গিয়ে দেখলো, হ্যাঁ, তার আপুই। আর সামনে মাস্টারের পোলা অনেক দাঁড়ানো। এই ব্যাটারে চেনে ফয়সাল, গায়ের দস্যু ছেলেদের মধ্যে একজন, তবে স্বভাব চরিত্র ভালো। অনেক তার আপুর কাছে আসলো। ফয়সালকে দেখে ফুল আরো জোরে কাঁদতে লাগলো। ফয়সাল অসহায় দৃষ্টিতে নিজের বোনের দিকে একবার তাকিয়ে অনেকের দিকে তাকিয়ে বলল, কি করছেন ভাই? আমার আপু কান্দে কে? কি করছেন ভাই? এই কোদাল দেয়া কিন্তু আপনার হাত কাইটটা দিমু। আমার আপুরে কি করছেন কন?
বলে এতটুকু ছেলেটা এক প্রখর আত্মসম্মান নিয়ে বোনের পাশে দাঁড়ালো। ফুল সাথে সাথে ভাইকে আটকে দিয়ে বলল, উনি কিছু করেনি। ফয়সাল কিছুই বুঝতে পারল না। অনেক উঠে দাঁড়িয়ে সবটা বলল। শেষে নিজের হাত চেপে ধরে এও বলল, বোনকে বাড়ি নিয়ে যা। বলেই নিজে চলে আসলো। ফুল তাকিয়ে রইল অনেকের যাওয়ার পানে। পরের দিন ভোর হলো। কেটে গেল গোটা একটা রাত। আগামীকাল ঈদ। ফয়সাল তার আপুর জন্য দুটো সালোয়ার কামিজ সেলাই করে এনেছে গঞ্জের দর্জির কাছ থেকে। ফুল এখনো জানে না কিছুই। কালকের সে ঘটনার পর থেকে কেমন একদিনে বসে আছে। রাতেও কিছু খায়নি। ফয়সাল তার আপুর হাতে কাগজে মোড়ানো পুটলিটা দিল। ফারবিন বেগম রান্না চাপিয়েছেন, আর চোখে দেখছেন সবটা। করিম আলীও তাই। ফুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে কাগজটা সরাতেই দেখলো নতুন জামা। ফয়সালের দিকে তাকালো সে। অবুঝ নয় মোটেও। সে বুঝলো এই কয়দিন ভাইয়ের ভরে ওঠে বাড়তি আয়ের কারণ। অথচ তার ভাই নিজে ছেঁড়া লুঙ্গি পরে আছে, কিন্তু বোনকে সাজিয়ে রাখতে কত আয়োজন। ফুল পাশেই জামাগুলো রেখে ভাইয়ের শ্যাম কালো ঠোস গলা হাতটুকু ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কবে এত বড় হয়ে গেলি রে? ফয়সালও কেঁদে ফেলল। ফারবিন বেগম আর করিম আলী ভাই বোনের এই দৃশ্য অশ্রুভেজা চোখে দেখছেন। ফয়সাল তার আপুকে আদুরে কণ্ঠে বলল, আপু, পরো কালকে জামাটা। ফুল কিছু বলতে পারলো না। কান্নার জন্য শুধু উপর নিচ মাথা নাড়ালো। কাল ঈদ। চারিদিকে খুশি খুশি ভাব। বিকেল হয়ে এসেছে প্রায়। ফারবিন বেগম চুলাতে একটু কলমির শাক আর পুঁটি মাছ বসিয়েছেন। করিম আলী বাড়ি নেই, তবে তার আসারও সময় হয়েছে ক্ষেত থেকে। ফয়সাল বাড়িতে এসেছে সবে মাত্রই। এদিকে রমিজ মেম্বারের জমিতেই ফয়সাল এতদিন বাড়তি আয়ের জন্য কাজ করেছে। হাসিমের কানে তা যেতেই সে একটা ঘৃণ্য ষড়যন্ত্র আঁটল। প্রায় গোটা বিশেক লোকজন নিয়ে এলো করিম আলীর উঠানে। হাঁক ডাক ছেড়ে ফয়সালকে ডাকা হলো। ফয়সাল হতভম্ব হয়ে এগিয়ে এলো। সেখানকার থাকা একজনে বলল, মেম্বারের ক্যাশের টাকা চুরি কইরা বইনের লাইগা জামা আনতে লজ্জা করলো না? ফয়সাল বলল, আপনারা কি কইতাছেন? আমি চুরি করবো কেন? করিম আলীও এলেন। তিনি ছেলের হয়ে বললেন, আপনারা কি কইতাছেন? আমি চোর পালি না। আমার স্যারায় কারো কিছু চুরি করে নাই। লোকজন দুইটা গিয়ে ফয়সালকে চড় মারলেন। স্বীকার করতে বললেন। তবে ফয়সাল বারবার তা অস্বীকার করছে। ফুল ঘরের দৌড়ে বসেছিল। সে বুঝতে পারছে সব। তার ভাইকে ফাঁসাতে এসেছে। নিশ্চয়ই কোনো মতলব আছে এর। ফুল নড়লও না, কিছু করলও না। হাসিম চেঁচিয়ে বলল, আমার আব্বার ক্যাশের 5,000 টাকা চুরি করছে। হয় টাকা অহন দিব, নইলে করিম আলীর মাইয়ারা আমার লগে বিয়া দিব। অনিকো ইতিমধ্যে হাঙ্গামা শুনে এসেছে এদিকে। বাঁশের ভেড়ার এপাশে দাঁড়িয়ে থেকে সবটা দেখছে সে। ফুল দেখলো অনিককে, কিন্তু আর তাকালো না সে সেদিকে। তার সামনে থাকা মাটির দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। পরনে তার বাসন্তী রঙের কাপড়খানা, মাথায় ঘোমটা দেওয়া। করিম আলী মিনতি স্বরে বলল, আমার স্যারাই চুরি করে নাই। আর যদি দোষ করেও থাকে, আমার স্যারাই করছে। আমার শরীরে টানেন কেন আপনারা? গরিবের উপরে এ কেমন জুলুম? লোক দুটো করিম আলীকে ধরে রাখলেন দুদিক থেকে। ফয়সালকেও ধরে রাখলো। হাশেম ফুলের দিকে এগুতে নিলেই ফারবিন বেগম বাধা হয়ে দাঁড়াতে ধাক্কা দিয়ে ফেলে দিল ওনাকে। হাশেম সবাইকে এক প্রকার বন্দি করে হাশেম ফুলের দিকে এগুলো। ফুলের ভাবমূর্তি পরিবর্তন হলো না, কিন্তু আজ তার মুখে কোনো ভয় ভীতির ছাপ নেই। যা আছে তা বোঝাও মুশকিল। দাঁত মুখ খিচিয়ে বসে রইল। ফুল আর চোখে একবার অনিকের দিকে তাকালো। অনিক বাঁশের বেড়ার এপাশে এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে। ফুলের পাশে ধান কাটার নিরি কাচ্ছি। আঁচলের এপাশটাতে অতি সাবধানে তার হাতের মুঠোয় নিল। হাশেম কাছে আসতেই ফুল আঁচল গুটিয়ে দাঁড়ালো। হাশেম হো হো করে হেসে বলল, পিডার নাম বাবাজি, চল শালি, আর নখরা করিস না। বলেই ফুলের হাত ধরতে নিলেই ফুল ধারালো কাঁচিটা দিয়ে হাসিমের হাতের আঙুলে টান দিল। দুটো আঙুলের দুই কর করে নিচে কেটে সাথে সাথেই পড়ে গেল। হাসিম নিজের হাতটা ধরে কাতরাতে লাগলো। ফুল নিজের জায়গায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। মাথা থেকে ঘুমটা পড়েছে তার। গায়ের অনেক মেয়ে লোক, ছেলেরা, বুড়া অনেকে হাঙ্গামা শুনে ভিড় জমিয়েছেন। সবাই নিস্তব্ধ চোখে তাকিয়ে আছে। ফুল সবার নজরে এলো। গলায় থাকা কালো তিলটাও সবাই দেখল। নেহাল রাসেলও অনিকের পাশে দাঁড়িয়ে থেকে সব দেখছে, আর অনিকের ভাবমূর্তি লক্ষ্য করছে। ওর মুখে একটা স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠেছে এমন মনে হচ্ছে। ফয়সাল তার আপুর দিকে তাকিয়ে আছে। অবশেষে তার মনোবাসনা পূর্ণ হলো, এমনটাই তো সে চেয়েছে।
যেন এমন ধারালো অস্ত্রের নয় তার আপু নিজেকে তৈরি করে, যাতে কোনো কুনজর দ্বিতীয়বার আর তাকানোর সাহস না পায়। হাসেম তেড়ে এসে একটা কুরুচিপূর্ণ গালি দিয়ে ফুলের চুলের মুঠি ধরতে গেলেই ফুল দৌড়ে গিয়ে ঘরের পাশে থাকা করই গাছের ডাল হাতে তুলে সেদিকে গেল। তার চালচলন আজ যেন কোনো এক রাজ্যের অপ্রতিরোধ্য রানীর মতোই মনে হচ্ছে, যেন রানী তার রাজ্যকে রক্ষার্থে শত্রুদের গলায় ছোড়া চালাবে। ফুল সে কাটা ডালটা দিয়ে হাসেমের দু কাঁধে 3টা বাড়ি দিল। হাসেমের সাথে থাকা লোকজন ফুলের দিকে তেড়ে আসতেই এমন সময় ফুলের ঢাল হয়ে অনেক দাঁড়ালো পথ আটকে। দুপক্ষের মারামারি হলো ভীষণ। অনিকের মাথা ফাটলো, অনিকের গায়ে আঘাত পড়েছে, আর তার প্রাণপ্রিয় বন্ধু নামক ভাইরা চুপচাপ দেখবে তা কি করে হয়। ঝাঁপিয়ে পড়লো তারাও। এদিকে কাল ঈদ। টুসুর মা রান্না চাপিয়েছে চুলায়। রান্না প্রায় শেষ পথে। টুসু থালা বাসন নিয়ে পুকুরে গিয়েছে। হঠাৎ দেখলো তাদের পাশের ঘরের কজন পূর্ব দিকে ছুটছে। টুসু ঘাটে থালা বাসন রেখে দাঁড়িয়ে কণ্ঠস্বরে আওয়াজ দিয়ে বলল, কি হইল, কই যাস তোরা? মেয়েগুলো বলল, মারামারি লাগছে নাকি ক্ষেতের পাশে ওইখানে যাই। যাইবানি আপু? মেয়েগুলো টুসুর ছোট। টুসু পাত্তা দিল না, নিজের কাজে আবার মন দেওয়ার জন্য বসে থালা বাসন মাজতে নিলি। ওদের থেকে একটা মেয়ে বলল, ওই যে ক্ষেতের শেষ মাথায় একটা বাড়ি আছে না, হ্যার মাইয়ারা নাকি মেম্বারের পোলায় তুইলা নিতে আইছে। আইও যাই ওইখানে। মেয়েটার মুখে একথা শুনে টুসুর ফুলের কথা মনে পড়ল। থালা বাসন রেখে ছুটলো মেয়েটা সবার আগে। এতক্ষণ বলল যাবে না, অথচ এবার সবাইকে ছাড়িয়ে গায়ে সুতে ওড়না উড়িয়ে চলছে সে সবার আগে। ফুল হাতের কাচ্চি হাতে নিয়ে তার আব্বারে ধরে রাখা লোকদের সামনে গিয়ে বলল, যার হাতে একবার রক্তের দাগ লাগে সে দ্বিতীয়বারের রক্তও পরোয়া করে না। আমার আব্বারে সাইরা দেন, নাইলে আল্লাহর কসম আমি ফুল সবার কলিজায় কূপ বসামু। ফুলের কণ্ঠে যেন কি মেশানো ছিল। এ কোমল কণ্ঠের অধিকারী মেয়েটার এমন ভয়ঙ্কর কণ্ঠে সবাই স্তম্ভিত হয়ে গেল। চুলগুলো হাঁটুর নিচ অব্দি সারা অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। গোধূলির রক্তিম শিখালগ্নে এই মেয়েকে আজ অশরীরী আত্মার মতোই লাগছে সবার কাছে। এই মেয়ের চোখের তেজে হার মানতে হলো। লোকগুলো করিম আলীকে তো ছাড়লই, ফয়সালকেও ছাড়লো। ওরা দুজন আর কজন গায়ের লোকরা মিলে দুপক্ষকে দুদিকে ছাড়িয়ে আনলো। ফারবিন বেগম দৌড়ে এসে মেয়ের পাশে বসে পড়লেন ধপ করে। দুর্বল শরীর নিয়ে এত দৌড় জাপ আর নিতে পারলেন না। সবটা চোখের সামনে হওয়া সত্ত্বেও কিছু গায়ের হিংসুটে হীনমন্য মহিলারা আছেন, যারা ফুলের মাটির তৈরি জিনিসের সাফল্য দেখে শুরু থেকে হিংসে জ্বলে পুড়ে মরছিলেন। এতদিন সুযোগ খুঁজছিলেন ফুলকে নিচু করার, কিন্তু এই মেয়ে বেশ নিখুঁত। খুঁজতে গিয়ে পেল না তারা। শুধু দু একটা খোঁড়াতেই সীমাবদ্ধ ছিল, তাও তার আগের বিয়ে নিয়ে। আজ সুযোগ বুঝে তারাও সোচ্চার হলো। চারজন মহিলা ঘোমটা টেনে ফুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কথা আছে না, চোরের মায়ের বড় গলা, তোগো হয়েছে তেমন। চোরের চুরি আবার সিনা চুরি। গতর দেহাইয়া বেড়াগো সামনে হাঁটস বেশর্মা মাইয়া মানুষ, আবার ওই স্যারারে আবার দোষ দেশ। আরেকজন বলল, ভরা জনসমাজে তোর মতো মাইয়ার মুখে চুনকালি দিয়া একবারে চুল কাইটা রাস্তা রাস্তায় ঘুরামো। টুসু ইতিমধ্যে সব শুনেছে। ফুল কিছু বলার আগেই মেয়েটা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ওই যদি দোষও কইরা থায়, তাইলেও আমনে ওরে শাস্তি দেওয়ার কে চাচি? নাকি হিংসায় করতে চাইছেন এমনটা? খুব জ্বলে না? অন্যের ঘরে নাক গলানোর আগে নিজের নাকটা সোজা করেন গিয়া চাচি। আওয়ানের সময় দেখলাম আমনের মাইয়ায় বাঁশঝাড়ের ওইখানে এক স্যারার লগে আছে, যাইয়া দেখেন কি করতেছে। নাইলে আমি গিয়া নিজ দায়িত্বে হেরে চুনকালি মাখায় রাস্তা ঘুরামু। আরেকজন মহিলা কিছু বলতে নিলেই ফুল তার তেজে কণ্ঠে বলল, এতক্ষণ যখন আমাদের উপর চড়া হলো ব্যাককে, তখন আমনে গো চোখে বাজে নাই? আর যখন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললাম তখনই আমনে গো ন্যায় নীতি শুরু হইল। হ্যাঁ, মেম্বারের পোলা, আজ বাদে কাল অবশ্যই বিচার ডাকবো তারা। যান যান, সেদিন আইয়েন বিপক্ষে সাক্ষী দিতে। মহিলাগুলো আরো কিছু বলতে নিলে টুসু কটাক্ষ করে বলল, বাঁশঝাড়ে যান তাড়াতাড়ি চাচ্ছি, নাইলে কিন্তু দেরি হয়ে যাইব। মহিলাগুলো গজগজ করতে করতে হাজার হাজার কুরুচিপূর্ণ কথা বলতে বলতে চলে গেল সেখান থেকে। হাশেমকে তার লোকজনেরা নিয়ে চলে গিয়েছে। দুপক্ষের সবাই আহত হয়েছে বেশ। কম বেশি মার সবাই খেয়েছে। ফারবিন বেগম লতা পাতা কুচকিয়ে রস এনে অনিকের মাথায় দিয়েছেন, কোনো মতে রক্ত ঝরা বন্ধ হয়েছে ছেলেটার। করিম আলী অনিকের দুহাত ধরে 2 ফোঁটা পানি ফেললেন কৃতজ্ঞতা স্বরূপ।
বাড়তি কোনো শব্দের ব্যবহার করে প্রকাশ করতে হলো না আজ। এক বাপের চোখের পানি আর যথেষ্ট। অনেক উল্টো দুহাত ধরে ওনাকে আশ্বাস দিলেন। অতঃপর তিনজনে চলে গেল সেখান থেকে। বাকি রইল টুসু আর তার সাথে আসা সেই মেয়েগুলো। ফুল ভ্রুকুসকে টুসুকে বলল, রাইতের আলো চারদিকে ছড়ায় গেছে। কেন আইসত এই সময় এ বাড়িতে? যাইবি কেমনে? ফুলের কথায় বেশ খুশি হলো টুসু। এতদিন মেয়েটা তাকে তুমি তুমি করে বলতো। টুসুর তা মোটেও ভালো লাগতো না, কেমন পর পর মনে হতো। অবশেষে আজ তুমি থেকে তুই এতে এলো। আজ পরিপূর্ণ মনে হলো বন্ধুত্বটা। টুসু কোমরে হাত দিয়ে বলল, তো তো কি করতাম? ওই স্যারারে তোরে তুইলা নিয়ে যাইতে দিতাম। সুযোগ পাইলে আমিও হাতে দা তুলতাম। আর আমার চাচা চাচি থাকতো, আমার একা বাইজাওনের ভয় দেখানো লাগবে এ সন্ধ্যায়। কি ফয়সাল? ফয়সাল টুসুর দিকে তাকিয়ে হেসে বলল, আব্বা চলো, আমি আর তুমি মিল্লা অগরে দিয়ে আসি। টুসুর সাথে তখন আসা মেয়েগুলো একপাশে দাঁড়িয়ে ছিল। ওরা একই বাড়ির সম্পর্কে টুসুর চাচাতো বোন হয়। টুসু যায়নি দেখে তারাও যায়নি। অতঃপর ফারবিন বেগম আর ফুলের থেকে বিদায় নিয়ে বের হলো তাদের নিয়ে ফয়সাল ও করিম আলী। রাতে অনেক ঘরেই ছিল, মাথায় তার ব্যান্ডেজ করা। নুরুন্নেসা বেগম ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। হোসেন হাওলাদার ঘরে ঢুকে খাটের একপাশে বসে নুরুন্নেসা বেগমকে উদ্দেশ্য করে বলল, ভাত দাও। দুইটা মুখে গুজে শুয়ে পড়ি। নুরুন্নেসা বেগম ছেলের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে বলল, ছেলেকে আর কয়েক লোকমা খাইয়ে দিই, তারপর দিচ্ছি। হোসেন হাওলাদার তেতে উঠে বললেন, কারে খাওয়াইবা? এই ছেলেকে, যার দিন দুনিয়া বলতে কোনো খোঁজ খবরই নেই, সারাক্ষণ শুধু বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ায়। আজ এর গাছে সুপারি চুরি, কাল ওর হাঁস, পরের দিন গায়ের যত মাস্তানের সাথে মারামারি, এই করেই তার জীবন চলে। 25-26 বছরের একটা ছেলে আজও বেকার ঘুরে বেড়াচ্ছে। উচ্চ মাধ্যমিকের গণ্ডিটাও পেরোতে পারলো না এখনো। তার আর চিন্তা কি? বাপে রোজগার করছে তো, আর কি লাগে? বাপটায় মরলেও জমানো টাকা দিয়ে বাকি জীবন চলে যাবে তার। কোনো বাড়ির বিবাহিত মেয়ের সাথে এখন আবার কানাঘুষা শোনা যাচ্ছে। কাল বিচারও ডাকছে পঞ্চায়েতে। তার আর কি? খালি খাবার খাওয়ার ছন্ন ছাড়া জীবন আর কি? মায়ের দেওয়া লোকমার ভাতটুকু বেশ কষ্টে অনেক গিলল এসব শোনার পর। বাকিটুকু না খেয়ে নিজের রুমে চলে গেল। হোসেন হাওলাদার বেশ জোরেই বলেছিলেন সব। প্রেমা ঘরে ছিল। সব শুনে দৌড়ে এসে দরজায় দাঁড়িয়েছে। এ কয়দিন সে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। কারো জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে সে থাকবে না। কিন্তু বেহায়া মন তা মানতে নারাজ। দৌড়ে আসতেই হলো তার। নুরুন্নেসা বেগম মলিন কণ্ঠে বলল, ছেলেটাকে কি শান্তিতে ভাতও খাইতে দেবেন না? হোসেন হাওলাদার চেঁচিয়ে বললেন, কাল যখন আমি আর থাকবো না সেদিন বুঝবে দুনিয়া কত নিষ্ঠুর। আর যেদিন তোমার বাউন্ডুলে ছেলে সন্তানের বাপ হবে সেদিন সেও বুঝবে। বলে তিনিও চলে গেলেন অন্য রুমে। কেউ ভাত খেলো না আর। নুরুন্নেসা বেগম এটো হাত নিয়েই ছেলের জন্য মাখা সে ভাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন নীরবে। প্রেমা চুপচাপ চলে গেল ঘরে। বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে উপরে মুলির কারের দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালবেলা করিমানি জানলেন বিচারের কথা। আজ একটু পরে বিচার বসবে পঞ্চায়েতে। ফয়সাল ঘরের দরজায় চুপচাপ বসে রইল। আজ ঈদ, অথচ এ সময় তার কত শখ ছিল তার আপাকে নতুন জামাতে দেখবে। সবাই মিলে সেমাই খাবে। আব্বাই 2 দিন আগে সেমাই কিনে এনেছে, কিন্তু তার হলো কই। সবাই গরিবের পেটে লাথি দিতে ব্যস্ত। সুযোগ পেলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের ঘরকে ধ্বংস করতে দুবার ভাবে না। ফারবিন বেগম এলোমেলো চুলের খোপা নিয়ে মলিন কাপড়ে উঠানের ধুলোবালি মেখে বসে আছেন ঘরের পালায় মাথা ঠেকিয়ে। করিম আলী কপালে হাত দিয়ে আছেন। হঠাৎ ঘরের দরজা খুলল ফুল। পরনে তার নতুন জামা, খয়েরি রঙের সালোয়ার কামিজ, চুলে লম্বা বিনুনি। সে বিনুনি তার হাঁটুতে ঠেকেছে। ফুল হাসি হাসি মুখ করে বলল, ঈদ মোবারক। ফয়সাল উঠে দাঁড়িয়ে বলল, আপু তুমি জামাটা পরছো? ফুল ফয়সালের কথায় আলতো হেসে বলল, কেন, পরার জন্য দিসনি নাকি? ফয়সাল বেশ অবাক তার আপুর আচরণে। তার আপুর কথাবার্তায় মনে হচ্ছে সব ঠিকঠাক। গতকাল কিছু হয়নি। না না আপু, আমি মনে করছি তুমি পরবা না। ফুল ভ্রুকুসকে বলল, কেন পড়তাম না? চুরির টাকা দিয়ে কিনছিলি নাকি যে পড়তাম না? আমার ভাইয়ের রক্ত জড়াই না টাকা দিয়ে কেনা। আমার গর্ব হচ্ছে ভীষণ। করিম আলী মেয়ের সামনে এসে বললেন, আম্মারে, আমগরে মনে হয় এবার গ্যারাম সারা করবো হেরা। তোরে নিয়ে অনেক দূরে যাবো আম্মা।
করিম আলীর কথা শেষ হওয়ার আগে ফুল বলে উঠল, কেন, অনেক দূরে শকুনের দৃষ্টি থাকবে? এই কথাটা তুমি নিশ্চয়তা দিতে পারবা আব্বা? আর ভয় তুমি কেন পাইতেছ? অন্যায় করছো? না করনি। চলো তৈরি হয়ে নাও, পঞ্চায়েতে যাইবার চাই আমি। আমি দেখতে চাই তাগো বিচার। পঞ্চায়েতে গায়ের বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে প্রায় 25-30 জন মানুষজন রয়েছে, আর গায়ের মানুষসহ সব মিলিয়ে শখানেক মানুষ জমায়েত হয়েছেন। ফুলেদের বাড়ি থেকে একটু দূরেই খোলা মাঠে বিচার বসেছে। চেয়ারম্যান আব্দুল আজিজ সহ সবাই আছেন। করিম আলীও মেয়ে বউ ছেলে নিয়ে উপস্থিত হয়েছেন। ফুলের সাথে টুসু এসেছে। অনেক নেহাল আর রাসেলও এসেছে, একপাশে তারাও দাঁড়িয়ে আছে। হোসেন হাওলাদারও উপস্থিত হয়েছেন। যতই ঘরে ছেলেকে কটু কথা শোনান না কেন, বাপ তো তাই উপেক্ষা করতে পারেন না। চেয়ারম্যান গলা খাকারি দিয়ে রমিজ মেম্বারকে উদ্দেশ্য করে বলল, ভাই সাহেব, আপনার অভিযোগ জানান। রমিজ মেম্বার বললেন, করিমের সেমরি আমার স্যারার 2টা আঙুল কাইট্টা ফেলছে, এই বিচারটা আমি চাই। আর মাস্টারের পোলায় আর তার লগে 2টাই আমার পোলারে আর তার লগে যারা আসিল তাগরেও মারছে। চেয়ারম্যান সবটা শুনে বলল, করিম ভাই, আপনার মেয়েকে এনেছেন সাথে করে? করিম আলী মেয়ের দিকে একবার তাকিয়ে উত্তর দিলেন, হ আইসে হ্যায়, এই আমার ডাইন পাশে দাঁড়ায় আছে। করিম আলীর কথা অনুযায়ী সবাই তাকালো। বেশ বড় করে ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে মেয়েটা। হাত আর পায়ের সামান্য অংশটুকু দেখা যাচ্ছে। চেয়ারম্যান আব্দুল আজিজ শিক্ষিত মানুষ। তিনি বেশ মার্জিত স্বরে সবার সাথে কথা বলেন। তিনি ফুলকে বেশ আদর জড়িত কণ্ঠে বললেন, মা তুমি বলো, কেন মেম্বারের ছেলেকে আঘাত করলে? একদম সঠিক খবর জানতে চাই আমি। তোমাকে অভয় দেওয়া হলো। ফুল এর আগেও একবার ভরা মজলিসের সম্মুখীন হয়েছিল, যখন জমিদারের পোলায় তার সম্মানে আঘাত এনেছিল। সেসব থেকে ফুল একটু হলেও অস্বস্তি বোধ করলো। টুসু ফুলের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। সে বুঝলো হয়তো। ডান হাতটা দিয়ে ফুলের হাতটা শক্ত করে চেপে ধরল। আশ্বাস দিল মেয়েটাকে তার পাশে আছে কেউ না কেউ। ফুল একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, মাইয়া মানুষের সবচেয়ে বড় সম্পদ ইজ্জত। তার দিকে যদি কেউ কোনো জোরে হাত বাড়ায়, তার আঙুল না, আমার মতে তার গলা কেটে হাতে নেওয়া উচিত। অনেক ফুলের জবাবে বেশ খুশি হলো। সেও এমনটাই চেয়েছে। রমিজ মেম্বার বললেন, দেখছেন সবাই, এই মাইয়া কি কয়? ঘরে ঘরে সন্ত্রাস বানাইতে চায়। হাসেম বলল, ওর ভাই টাকা চুরি করছে, আমি শাস্তি দিতে চাইছি তাই করছে এমন। ফয়সাল বলল, আমি কোনো টাকা চুরি করি নাই, ওইটা আমার রোজগারের টাকা ছিল। চেয়ারম্যান সবাইকে চুপ করিয়ে বলল, চুরি যদি করেও থাকে তাহলে তার শাস্তির ব্যবস্থা আমরা করতাম, কিন্তু করিমের মাইয়ার উচিত হয় না আঙুল কাটার। রমিজ মেম্বার তৎক্ষণাৎ উঠে বললেন, করিম আলী ঘরে সন্ত্রাস পালে, হ্যাঁ রে, এই গ্রাম থেকে বাইর কইরা দেওয়ান হোক। অনেক পাশ থেকে বলল, আপনারা একপাক্ষিক বিচার করতেছেন, যে দোষী তাকে বাঁচিয়ে নিচ্ছেন। হোসেন হাওলাদার ছেলের দিকে তাকালেন। চেয়ারম্যান বলল, তুমি চুপ করো, তাগো মামলায় তোমার মতামত শুনতে চাই না। ফয়সাল এবার দাঁড়িয়ে বলল, চেয়ারম্যান চাচা, অনেক ভাইয়া কেন চুপ থাকবো? যদি কেউ কিছু বলা লাগে তাইলে হ্যাঁ বলবো, কারণ আমগো লগে যা যা হয়েছে সব সাক্ষী হ্যাঁ। গায়ের সবাই দেখছে, কিন্তু স্বীকার যাইতেছে না। হাসেম কিছু বলতে নিলে চেয়ারম্যান আব্দুল আজিজ ওদের চুপ করে দিয়ে বলল, কি হয়েছিল? আমরা সবাই শুনতে চাই। ফয়সাল বলল, আমার আপুরে 2 দিন আগে মেম্বারের এই সেরায় বাঁশঝাড়ের রাস্তা দিয়ে আউনের সময় আমার আপুর দিকে হাত বাড়াইছিল। আমার আপু কি বাজারের খোলা পণ্য, যে কেউ ক্ষমতার বড়াই দেখায় যখন তখন হয়রানি করব? আমি মেম্বারের জমিতে কাম করছি, আমারে তারা সেই টাকাই দিছে। আমি ওই টাকা দিয়ে আমার আপুর লাইগা জামা কিনছি। দর্জির দোকানে গিয়া জিগান কয় টাকা দিছি তারে, সেই টাকাই আমার রোজগারের টাকা। গতকাল মিথ্যে ঘটনা বানিয়ে চুরির অপবাদ দিল আমগো বাইদ গিয়া। মেম্বারের স্যারাই কয়, টাকা এই মুহূর্তে দিতাম, নাইলে আমার আপুরে তুইলা নিয়ে যাইব। আমার আপুর দিকে হাত বাড়াইতে কাছে দিয়ে আপু আঙুল কাটছে তার। গায়ের সবাই সাক্ষী আছে তাতে। রমিজ মেম্বার ছেলের দিকে একবার তাকিয়ে বললেন, সব মিথ্যা কথা। ফুল বলল, আমারটা না হয় মিথ্যে। গায়ের প্রায় প্রতিটা ঘরেই মেয়ে ঝিদের দিকে এক কুকুরের নজর পড়ছে, ওইটা মিথ্যে? রমিজ মেম্বার বললেন, কে, কই তাগরে অভিযোগ নিয়ে আইতে কও। কেউ আছে তেমন? ফুল আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। সবাই চুপচাপ তাকিয়ে আছে। বেশ ভিড় জমেছে। কেউ কিছু বলল না। তবে অনেকে ফুলের বিপক্ষে কথা বলল মেম্বারের হয়ে, পরের সুযোগ সুবিধে পাওয়ার আশায়। হাসেম হাসলো। সে খুশি হলো বেশ। কিন্তু প্রায় মিনিট চারেক পর একজন
22-25 বছরের মেয়ে বলল, আমি এ গায়ে সুরেশের বউ। এই মেম্বারের পোলা হেদিনও আমার শাড়ির আঁচল ধরে টানছে। আমার জামাই বিচার দিতে যাইতে ধরছে আর তারেও মারছে। আরেকজন মেয়ে বলল, আমরাও পানি আনতে গেলে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। আর অনেকে অভয় পেয়ে একে একে অভিযোগ জানালো। ফুলের মুখে তৃপ্তির হাসি ফুটলো। অনিকও হাসলো। এবার অনিক বলল, আমি সেদিন বাঁচাইতে গেছি কারণ আমি অন্ধ না, বাকি সবার মতো। আপনারা সেবার বলছিলেন, যদি হাশেম আর এমন কোনো কাণ্ড করে তাহলে তারে গ্রাম ছাড়া করবেন। কিন্তু এবার তো একটা না, বহু কাণ্ড ঘটিয়েছে। আমি শুধু আপনাদের বিচার দেখতে চাই এবার। চেয়ারম্যান তার সাথে লোকদের সাথে আলোচনা করলেন। বেশ কিছুক্ষণ পর বললেন, রমেশ ভাই, আপনার পোলারে 2 দিনের মধ্যে গ্রাম ছাড়তে বলবেন। আমি চাই না আমার গ্রামে এমন কেউ থাক যার জন্য আমার ঘরের মা বোনদের বিপদ হয়। করিম আলীর দিকে তাকিয়ে বললেন, করিম ভাই, আপনি ভয় পাবেন না। আপনার মেয়ের ক্ষতি আর ও করতে পারবে না, সে ভার আমরা নিলাম। আর মাস্টারের ছেলে আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। আজকের বিচার কার্য সম্পন্ন হইল, যে যার বাড়িতে যান। অনেক আর চোখে তার বাবার দিকে তাকালো। তিনিও তাকালেন। হাশেমকে রমিজ মেম্বার টানতে টানতে নিয়ে গেলেন মুখ গোমড়া করে। করিম আলী মেয়ের হাত ধরে নিয়ে যেতে নিলেন। ফুল সবার নজর বাঁচিয়ে আর চোখে তাকালো অনিকের দিকে। অনিকও হয়তো এই নজরের অপেক্ষায় ছিল। নজরে নজর মেলাতে ফুল থতমত খেয়ে নজর সরিয়ে ফেলল। অতঃপর সে একটা দুঃসাহসিক কাজ করে বসলো। চোখ তুলে আবার তাকালো অনিকের দিকে। প্রথমবারের মতো একটা স্নিগ্ধ হাসি উপহার দিল অনিককে। এবার চলে গেল তার আব্বার সাথে। অনিক শুধু দেখলো মেয়েটার হাসি, সাথে সাথে বুকে হাত দিয়ে রাসেলের গায়ে ঢলে পড়ে বলল, এ হৃদয় হরণী অবশেষে করুণা করেছে রে রাসেল। হেসেছে বোধহয় সে। তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা সরল স্নিগ্ধ হাসি আমার বক্ষ পাঁজরে তীরের মতো এসে বিঁধল। এবার আমার সর্বনাশ আর ঠেকায় কে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।